হ্যান্ড শুধু যে প্রফিট আসছে ব্যাপারটা এমন না, এখান থেকে সম্পূর্ণ মার্কেটে রিভার্স করে গেছে। যদি আপনারা অ্যাকুমুলেশন ধরতে পারেন, এখানে যদি সাপোর্ট থেকে ডাউনে রেজিস্ট্যান্স থেকে আপে ট্রেড করেন, এখানে সব প্রফিট, প্রত্যেকটা এন্ট্রি প্রফিট। লাইক আপনি মশা মারতে কামান কেন আনবেন? আপনার $1,00,000 দরকার, মার্কেটে $1,00,000 সেল করার মতন পাবলিক বহুত আছে, আমার মতন আপনার মতন ফকির মিসকিন বহুত আছে। তো তখন তারা আর কষ্ট করে ম্যানিপুলেশন আনে না, তারা ডাইরেক্ট মার্কেটকে আপসাইড মুভমেন্ট দিয়ে দেয়। একদম সব ফেসগুলা, সব কন্ডিশন বাদ দিয়ে একদম বেস্ট কন্ডিশনটা খুঁজে বের করতেছি আমরা, ডিস্ট্রিবিউশন কন্ডিশন খুঁজে বের করতেছি, অ্যান্ড তার মধ্যে আবার আমরা মুভমেন্ট খুঁজে বের করতেছি, দেন আমরা ট্রেড করতেছি। জাস্ট ইভেন ইমাজিন করেন কতটা ফিল্টার আমরা অ্যাড করতেছি অন্য 10টা ট্রেডারের থেকে। অন্য যে সাপ্রি ট্রেডার আছে যারা টিকটকে ভিডিও দেখে ট্রেড করতে আসে, যারা 10 মিনিটের ভিডিও দেখে মার্কেট আসে ট্রেড করতে, মার্কেটে ট্রেড শিখবে, মার্কেটে প্রফিটেবল হবে। এখন আপনারা ইমাজিন করেন যে আপনারা কোন সাপ্রি পজিশনে ছিলেন, খারাপভাবে নিয়েন না, কোন বাজে কোন সাপ্রি পজিশনে আপনারা ছিলেন যে আপনারা এগুলো কিছু জানতেন না। $500 কোর্সের পার্ট 3। আমি প্রথমে ডিসক্লেমার দিয়ে দিই, আজকের পার্টটা শুধুমাত্র যারা ট্রেডিং নিয়ে সিরিয়াস অথবা ট্রেডিংয়ের একদম ইনডেপথ নলেজ আপনাদের জানা লাগবে তারাই দেখবেন। আর যারা মনে করেন যে ভাই কোনো রকম জানলে হইতেছে, সারা জীবন অন্যের সিগন্যাল ফলো করে চলে যাবেন, তারা আজকেরটা দেখিয়েন না, আপনাদের মাথায় ঢুকবেই না। কারণ ভাই আজকে আমি একদম ডিপ জিনিস শেখাইছি যে মার্কেটে কেন স্ট্র্যাটেজি কাজ করে, কেন মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে। লাইক আগে তো আমি শেখাইতাম যে সাপোর্টে গেলে মার্কেট রিভার্স করবে, রেজিস্ট্যান্সে গেলে রিভার্স করবে, আর এখন শেখাইতেছি যে কেন করবে। একদম ইনডেপথ নলেজ, ইনস্টিটিউশন থেকে শুরু করে বড় বড় যে হেডগুলো আছে, মাথাগুলো আছে, তারা কিভাবে ট্রেড করে, অ্যান্ড আমরা মার্কেটে আসলে কোনো ইম্প্যাক্ট ফেলাইতে পারি কিনা, বা আমরা কিভাবে বড় বড় ইনস্টিটিউশনকে ফলো করে প্রফিট করতে পারবো, অ্যান্ড কিভাবে মার্কেটের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড আমরা খুঁজে বের করবো, সাপ্লাই জোন ডিমান্ড জোন খুঁজে বের করবো, মার্কেটের মেজর, স্ট্রং, উইক, মিডিয়াম সাপ্লাই, দেন অলসো ইম্পালসিভ, কারেক্টিভ মুভ, তারপরে মার্কেটের রেঞ্জিং, মার্কেটের ডিস্ট্রিবিউশন ফেজ, প্রতিটা ফেজ কিভাবে আপনারা খুঁজে বের করবেন, এভরি সিঙ্গেল থিং আজকের ভিডিওতে আমি শেখাইছি। নামগুলা শুনেই যাদের ভয় লাগতেছে আপনারা বাকি ভিডিও দেখার দরকার নাই। আর যারা দেখবেন, একটা খাতা একটা কলম একদম নোট নিয়ে বসবেন, কারণ আজকের ভিডিওটা এই সমস্ত কোর্সের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট অ্যান্ড সব থেকে কঠিন। বাট এইটা শিখতে পারলে জীবনে আর মার্কেটে কখনো আপনাদের অন্য কারোর দিকে তাকানো লাগবে না, আপনারা নিজেরা মার্কেটের ইনডেপথ অ্যানালাইসিস করতে পারবেন। তো আজকের পার্টটা শুরু করার আগে একটা কথাই বলবো, আপনি আজকে হয়তো হাজারো ভিডিও দেখছেন যা আপনার কোনো কাজে লাগে নাই, বাট এই ভিডিওটা আপনার লাইফ চেঞ্জ করতে পারে। তো এখনই মাজায় গামছা বেঁধে বসে পড়ুন, শুরু করা যাক। তো আজকে আমরা 3টা সব থেকে কঠিন টপিক সম্পর্কে জানবো ট্রেডিংয়ের। অ্যান্ড আমি তো ভাই ভয়ে আছি যে 3টা জিনিস আপনারা একসাথে শিখতে পারবেন কিনা, বাট 3টা আসলে একসাথে না শিখলেও আপনারা ধরতে পারবেন না। মানে এক একটা ভিডিও যদি আমি বানাই তাহলে কি হবে কি, আপনারা এইটার সাথে ওইটা মিলাইতে পারবেন না। আর যতদিন না অবধি আপনি এটা মিলাইতে পারবেন ততদিন অবধি আপনি কখনোই প্রফিটেবল হইতে পারবেন না। আর আমার তো ভাই একটা লং টাইম লেগে গেছিলো এই 3টারে একটার সাথে মিলাইতে। কারণ প্রথম আমি যখন শিখছিলাম তখন কি হইতো যে একটায় আমার আপের সিগন্যাল আসতো, একটায় ডাউনের সিগন্যাল আসতো। তো আমি নিজেই কনফিউজ হয়ে যেতাম যে কোনটা আমি শিখবো বা কোনটা আমি ফলো করবো। অ্যান্ড আফটার লং টাইম যখন আমি সবগুলো একসাথে মিলাইতে পারছি, এখন আমার কাছে সব কিছু ইজি হয়ে গেছে। তো এই কারণে আমি ভাবলাম যে আপনাদের একেবারে মিলাইয়ে দিই, যেন আপনাদের এই সময়টা বেঁচে যায়। ফাও কেন সময়টা নষ্ট করবেন, যে জিনিস আপনার ভাই অলরেডি পারে। তো প্রথমে আমরা শিখবো হইতেছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। ঠিক আছে, এই জিনিসটা আমরা শিখবো। এটা হচ্ছে বলা যায় খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। ট্রেডিংয়ে সাপ্লাই ডিমান্ড হচ্ছে মানে বলা যায় ট্রেডিংয়ের হার্ট। এটা না শিখলে আপনি কোনো কিছুই জানতে পারবেন না। অ্যান্ড দেন সাপ্লাই ডিমান্ড জানার পরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাপ্লাই ডিমান্ডের মধ্যে কিছু জিনিস থাকে, যেরকম আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, FVG, ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা শিখবো। দেন আরেকটা জিনিস আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অর্ডার ব্লক। ঠিক আছে, আমরা অর্ডার ব্লকটা শিখবো। অ্যান্ড অর্ডার ব্লক নিয়ে আমি আগে কখনো কথা বলি নাই, বাট আজকে আমি শেখাবো। আর অর্ডার ব্লকটা ওইভাবে প্রয়োজন পড়ে না, কিন্তু আপনি যদি শিখে রাখতে পারেন তাহলে আপনার অ্যাকুরেসি অনেক ইনক্রিজ হবে। দ্যাটস আমি এটা শেখাবো। বাট একটা জিনিস মধ্যে রাখবেন, এই যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এইটার মধ্যে কিন্তু অনেক কনসেপ্ট আছে। ইম্পালসিভ মুভ আছে, কারেক্টিভ মুভ আছে, কোন ট্রেন্ড আসল কোনটা নকল, এই সব কিছুই সাপ্লাই ডিমান্ডের মধ্যে আমি শিখাই দিব। আলাদা আলাদা করে আপনার কোনো ভিডিও দেখা লাগবে না। অ্যান্ড যেহেতু এটা কোর্স, তো আমি একদম A to Z অবশ্যই শেখাবো। প্লাস এইটা শেখা যদি আপনি মনোযোগ সহকারে শিখতে পারেন তাহলে পরবর্তী পার্টে আমাদের ব্রেকআউট সম্পর্কে যখন আমরা কথা বলবো তখন আপনারা ইজিলি জিনিসগুলো ক্যাচ করতে পারবেন। কারণ মার্কেটে যদি সাপ্লাই ডিমান্ড ধরতে পারেন তাহলে মার্কেটের প্রতিটা মুভ
কতটুকু মুভ আসবে, কতটুকু কম আসবে না বেশি আসবে, সব কিছু আপনারা ধরতে পারবেন। তো লেটস গো, প্রথমে আমরা সাপ্লাই ডিমান্ড দিয়ে শুরু করি বিসমিল্লাহ বলে। ওকে, এখন আমরা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনটা শিখবো, বাট একটা জিনিস মনে রাখবেন, এইখানে আমি অনেকগুলা টপিক একসাথে শেখানোর ট্রাই করব। সাপ্লাই ডিমান্ডের মধ্যে আমাদের সাপ্লাই ডিমান্ড জোন আছে, ইম্পালসিভ কারেক্টিভ মুভ আছে, দেন আরও অনেক কিছু আছে। তো আপনারা কনফিউজড হবেন না, নামগুলোর উপরে একটু মনোযোগ দিবেন অ্যান্ড মনে রাখবেন যত মনোযোগ দিবেন এটা আপনাদের তত বেশি কাজ করবে। অ্যান্ড এইটা শেখানোর টাইমে আপনাদের একটা কনফিউশন হতে পারে যে সাপ্লাই জোন অ্যান্ড ডিমান্ড জোন এই দুইটা কি আসলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মতন কাজ করে কিনা। তো আপনাদের আমি আগের থেকে একটা জিনিস বলে দিই, আমার এই কনফিউশনটা আগে ছিল, তো আমি কনফিউশনটা ক্লিয়ার করি। তো এই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এই জিনিসটা কাজ কেন করে? এইটা কাজ করে কারণ ওইখানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড থাকে। অর্থাৎ এতদিন আমরা শিখছি উপর থেকে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এখন আমরা শিখব যে এর মধ্যে কি থাকে, কেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাজ করে। আপনাদের মাথায় কি কখনো প্রশ্ন আসে নাই যে একটা মার্কেট কেন সাপোর্টে গিয়ে রিভার্স করে, কেন রেজিস্ট্যান্সে গিয়ে রিভার্স করে? এই যে একটা প্রশ্ন, এটার আনসার এখন আপনারা পাবেন। এখন আপনারা ইন ডেপথ মার্কেটের ডেপথে গিয়ে মার্কেটের ইনসাইড নলেজ আপনারা জানতে পারবেন। তো লেটস গো। ওকে, তো প্রথমে আমরা শিখবো হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন কাকে বলে। একটা জিনিস আপনাদের বলে দিই, আপনারা খাঁটি বাংলা একটা সূত্র মনে রাখবেন। সাপ্লাই জোন থেকে যে মুভমেন্টটা আসে ওইটাকে বলা হয় সাপ্লাই, অ্যান্ড ডিমান্ড জোন থেকে যে মুভমেন্টটা আসে সেটাকে বলা হয় ডিমান্ড। একদম ইজি, মানে এক কথায় হচ্ছে বাংলাদেশ থেকে যদি কোনো মানুষ আসে তাহলে সে বাংলাদেশি, উগান্ডা থেকে যদি কোনো মানুষ আসে তাহলে সে উগান্ডার। ওকে, একদম ইজি। সো এই জিনিসটা আমরা বুঝে ফেললাম। অ্যান্ড আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, সাপ্লাই জোন ধরেন কিভাবে আপনারা ড্র করবেন সেটা আমি একটু পরে বলতেছি, বাট সাপ্লাই জোন থেকে যখন মুভমেন্টটা আসবে, যেমন এখান থেকে দেখেন এটা একটা সাপ্লাই জোন, এখান থেকে মার্কেট ডাউন সাইড মুভমেন্ট আসছে। অ্যান্ড এই যে ডাউন সাইড মুভমেন্ট আসছে এই টাইমে কিন্তু মাঝখানে একটা দুইটা গ্রিন কালার ক্যান্ডেল আসতেও পারে। লাইক এখানে দেখেন দুইটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে, তার মানে কি এটা সাপ্লাই না? অবভিয়াসলি এটা সাপ্লাই, এইটাও একটা সাপ্লাই, অ্যান্ড পুরোটাই হচ্ছে একটা সাপ্লাই। অনেকে প্রথম যখন ট্রেডিংটা শেখেন তখন আপনাদের এই কনফিউশনটা থাকে যে সাপ্লাই মানে হইতেছে শুধুমাত্র এরকম হবে, এরকম শুধুমাত্র ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল আসা লাগবে তাহলে ওইটা সাপ্লাই হবে। অ্যান্ড সাপ্লাই কোত্থেকে আসবে এটা আমি বলছি, সাপ্লাই জোন থেকে আসবে। অর্থাৎ যদি মার্কেটে ডাউন সাইড মুভমেন্ট আসে, মার্কেট যদি ভেঙে চুরে ডাউনে যায় তাহলে ওইটাকে সাপ্লাই বলে। তো অনেকে এই কনফিউশনটা থাকে যে ভাইয়া যদি ব্যাক টু ব্যাক 4টা 5টা 6টা রেড ক্যান্ডেল আসে তাহলে তো ওটা সাপ্লাই, বাট আমার তো ভাই চার্টে যখন আমি দেখতে যাই তখন তো মাঝে মধ্যে দেখি যে 4টা রেড ক্যান্ডেল আসছে ঠিকই, কিন্তু মাঝখানে আবার একটা ছোট্ট দেখে গ্রিন কালার ক্যান্ডেল আসছে। তো একটা জিনিস আপনাদের আমি বলি, একদম ক্লিয়ার করি, যদি ডাউন সাইড মুভমেন্ট আসে, দেখা যাচ্ছে 4টা 5টা রেড ক্যান্ডেল আসছে, ওইটাই আপনার সাপ্লাই। যদি মাঝখানে একটা গ্রিন ক্যান্ডেল চলেও আসে ডাজেন্ট ম্যাটার, ওটা কোনো সমস্যা হবে না। ওকে, সো এটা হচ্ছে আমাদের সাপ্লাই। দেন এটা আসছে কোত্থেকে? সাপ্লাই জোন থেকে। অ্যান্ড সাপ্লাই জোনটা কোথায় থাকে? উপরে থাকে। উপরে যে জোনগুলো থাকে যেখান থেকে মার্কেট ডাউন সাইড মুভমেন্টটা আসে ওটাকে বলা হয় সাপ্লাই, কিছুটা রেজিস্ট্যান্সের মতন। রেজিস্ট্যান্স সাপ্লাই জোন দুইটাই সেম, মানে সেম জায়গায় কাজ করে। ঠিক আছে, যেখানে সাপ্লাই জোন থাকে ওইখানেই রেজিস্ট্যান্স থাকে, অ্যান্ড রেজিস্ট্যান্সের কারণেই সাপ্লাই জোনের কারণেই রেজিস্ট্যান্স লেভেলগুলো কাজ করে। অ্যান্ড এখন বলতে পারেন তাহলে ভাই আমি তো রেজিস্ট্যান্স পারি, তাহলে সাপ্লাই জোন শিখে লাভ কি? অনেক সময় এমন হয় যে আপনারা রেজিস্ট্যান্স লেভেল থেকে ট্রেড করেন, মার্কেট ভেঙেছে উপরে চলে যায়। কারণ কি? রেজিস্ট্যান্স লেভেল এখানে থাকে আর সাপ্লাই জোন থাকে একটু উপরে, অ্যান্ড দ্যাটস ওয়াই মার্কেট কি করে? একটু উপরে গিয়ে রিভার্স করে। অ্যান্ড এই যে একটু উপরে যায় এই টাইমটায় আমরা যারা বাইনারিতে ট্রেড করি বা যারা নন এমটিতে ট্রেড করি তাদের কি হয় যে লস চলে যায়, কারণ তারা আমরা রিয়েল যে সাপ্লাই জোন এটা চিনতে পারি না, আমরা জাস্ট সিম্পলি রেজিস্ট্যান্সে ট্রেড করি। তো আজকের ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন অ্যান্ড এই সাপ্লাই জোনটা শিখতে পারেন তাহলে আপনাদের এই লসগুলো আর যাবে না। এই যে আপনাদের মার্কেট ভেঙে দেখা যাবে আপনি যেই ক্যান্ডেলে ডাউনে ট্রেড করেন তার এক ক্যান্ডেল পরে গিয়ে ডাউন যায়। অ্যান্ড কেন এক ক্যান্ডেল পরে যায়? কারণ আপনি ট্রেড করছেন রেজিস্ট্যান্সে বাট মার্কেট রিভার্স করছে সাপ্লাই জোনে, অ্যান্ড এই কারণে মাঝে মধ্যে আপনাদের লস যায়, যে এই লসগুলো ইনশাল্লাহ এখন যাবে না। আর যখন দুইটাই সেম লেভেলে থাকে, সাপ্লাই অ্যান্ড রেজিস্ট্যান্স জোন যখন এক জায়গায় থাকে তখন অবভিয়াসলি মার্কেট রিভার্স করে। তো তাহলে বুঝতে পারছেন যে এই জিনিসটা শেখার পরে আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের অ্যাকুরেসি কতটা ইনক্রিজ হবে। তো লেটস গো। তো আমরা এই জিনিসটা এখন বুঝতে পারলাম, একটা জিনিস ক্লিয়ার যে সাপ্লাই জোন থেকে
যদি এটা ভালো সালো মুভমেন্ট আসে, মিনিমাম 3টা থেকে 4টা ক্যান্ডেল যদি আসে, তাহলে ওটা একটা সাপ্লাই হিসেবে আমরা ধরতে পারি। অ্যান্ড সাপ্লাই কোনটাকে বলে? এই পুরোটুকু জায়গাকেই সাপ্লাই বলে, এই সবটুকু ক্যান্ডেল অর্থাৎ এই 4টা ক্যান্ডেলকেই সাপ্লাই বলে। অ্যান্ড সাপ্লাই জোন কোথা থেকে কোনটাকে বলে? যেখান থেকে এই 4টা ক্যান্ডেল আসছে, এই যে জোন, এই যে ক্যান্ডেল শুরু হয়েছে, এই জোনটাকে সাপ্লাই জোন বলে। এই দুইটা আপনারা কনফিউজড হবেন না। অ্যান্ড আরেকটা জিনিস আমরা যেটা ক্লিয়ার করছে সেটা আপনারা মনে রাখবেন, আমি বারবার এটা বলতেছি যে মার্কেট যদি সাপ্লাই জোন থেকে নিচে যায় তো কোনো সমস্যা নাই, যদি মাঝখানে 1টা বা 2টা যদি গ্রিন কালার ক্যান্ডেল আসে কোনো প্যারা নাই। মার্কেট যদি নিচে চলে যায় তাহলেই ওইটা সাপ্লাই হবে। জাস্ট আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাঝখানে যে 2টা বা 3টা, মানে সরি 1টা অথবা 2টা, ঠিক আছে, 3টা আসলে আবার সমস্যা, 1টা অথবা 2টা যে গ্রিন কালার ক্যান্ডেল আসবে এইটা কখনোই সাপ্লাই জোনকে ব্রেক করা যাবে না। অর্থাৎ এই যে 2টা গ্রিন কালার ক্যান্ডেল আসছে, এই 2টা এই জোনটার নিচেই থাকা লাগবে, এই জোনের উপরে কোনোভাবেই যাওয়া যাবে না। যদি যাই তাহলে এটা আবার একটা আলাদা কনসেপ্টে চলে যাবে। অর্থাৎ যদি যেখান থেকে সাপ্লাইটা শুরু হয়েছে, সবাই নোট করেন, এখন যেহেতু আমরা অ্যাডভান্স টপিক শিখতেছি, এখন আর আগের মতন আপনারা মজা পাবেন না। এখন আপনাদের ব্রেন একদম শার্প রাখতে হবে, এখন অনেক মনোযোগ দিতে হবে আর সাথে সাথে নোট করতে হবে, না হলে এই জিনিস জীবনে মাথায় ঢুকতো না। আর এইটা না শিখলে জীবনে প্রফিটেবল হইতে পারবেন না, কারণ এইটা হচ্ছে অ্যাডভান্স। ঠিক আছে, এতদিন যা শিখছেন এটা 90% মানুষ জানে, বাট এখন যেগুলো শিখতেছেন এটা জানেন না। ঠিক আছে, আর ক্লিয়ারভাবে তো কেউই জানে না। সো এই জিনিসটা মনে রাখবেন, যেখান থেকে সাপ্লাইটা আসা শুরু হবে ওইখান থেকে সাপ্লাই আসার পরে যদি 2টা অথবা 1টা গ্রিন কালার ক্যান্ডেল আসেও বা অপোজিট কালার ক্যান্ডেল আসেও, সেইটা কোনোভাবেই সাপ্লাই জোনকে ব্রেক দেওয়া যাবে না। যদি দেয় তাহলে ওইটা আলাদা কনসেপ্ট হয়ে যাবে, তখন শুধুমাত্র এতটুকুই হবে সাপ্লাই, অর্থাৎ তখন এতটুকুই হবে সাপ্লাই, তখন আমরা পুরোটুকুকে সাপ্লাই ধরতে পারবো না। বাট এখন যেহেতু এই লেভেলকে ব্রেকআউট দেয়নি, টাচ করছে বাট ব্রেকআউট দিতে পারে নাই, তো এই পুরোটুকুই হইতেছে আমাদের একটা সাপ্লাই। আর এটা যেখান থেকে সাপ্লাইটা আসছে উৎপত্তি স্থল, এটাকে বলা হয় সাপ্লাই জোন। ওকে, আর এই যে পিকচার, এটা আপনার স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন, অথবা আমি টেলিগ্রামে আপলোড করে দিব, আপনারা ওইখান থেকে এটা সেভ রাখবেন, তাহলে আপনাদের ভবিষ্যতে কনফিউশন হইলেও আপনারা বুঝতে পারবেন। তো এই আমরা বুঝতে পারলাম যে সাপ্লাই কাকে বলে অ্যান্ড সাপ্লাই জোন কাকে বলে। তো এইটারই অপোজিট হইতেছে ডিমান্ড, এইটারই একদম অপোজিট, আর কিছুই আপনাদের বোঝা লাগবে না, জাস্ট অপোজিট। লাইক ডিমান্ড জোন কোনটাকে বলে? সাপ্লাই জোন যেরকম রেজিস্ট্যান্স যেই জায়গায় থাকে, অর্থাৎ উপরে যদি কোনো জোন থাকে যেখান থেকে মার্কেট ডাউন আসে, ওইটাকে বলা হয় সাপ্লাই। অ্যান্ড এইটার অপোজিটই যদি নিচে থেকে মার্কেট উপরে যায় অ্যান্ড রেজিস্ট্যান্সের যে কাজটা আছে আর কি ওইরকম যদি হয়, তাহলে ওইটাকে বলা হয় ডিমান্ড অথবা ডিমান্ড জোন, যেটা আপনি বলেন না কেন। লাইক আমি যদি আরেকবার একটু আপনাদের বলে আপনারা মনোযোগ সহকারে দেখেন, আর না বুঝতে পারলে আর টেনে টেনে আরও 2-3 বার দেখে নেবেন। তো যেখান থেকে মার্কেটের আপের মুভমেন্টটা আসে বা যেখানে সাপোর্ট লেভেল থাকে, ওই যে জায়গাটা ওইটাকে বলা হয় ডিমান্ড জোন। ওকে, ডিমান্ড জোন যেখান থেকে উৎপত্তি হয়, যেখান থেকে মার্কেট আপে যায়, ওই জায়গাটাকে বলা হয় ডিমান্ড জোন। ওকে, অ্যান্ড যেই আপে যায় আর কি, অর্থাৎ এখান থেকে দেখেন মার্কেট এই যে আপে গেছে, এইটাকে বলা হয় মার্কেটের ডিমান্ড। ওকে, যেমন ডাউনে গেলে বলা হয় সাপ্লাই, তেমন আপে গেলে বলা হয় ডিমান্ড। অ্যান্ড মাঝখানে অবভিয়াসলি একটা অপোজিট কালার ক্যান্ডেল আসলে কোনো সমস্যা নাই, শুধুমাত্র এই লেভেলকে ব্রেকআউট না দিতে পারলেই হইতেছে। অ্যান্ড এই পুরোটুকুকে বলা হয় ডিমান্ড। অ্যান্ড ডিমান্ড বলা হয় অলসো এই যেখান থেকে ডিমান্ডটা আসে ওই উৎপত্তি স্থল, অর্থাৎ এই জায়গাটা, এই জায়গাকে বলা হয় সাপ্লাই জোন। অর্থাৎ এখানে সাপ্লাই জোন যদি আমি মার্ক করতে আপনাদেরকে বলি, তাহলে এইটা হচ্ছে একটা সাপ্লাই জোন, এইটা একটা সাপ্লাই জোন, এইটা একটা সাপ্লাই জোন, ইভেন এইটাও একটা সাপ্লাই জোন, অ্যান্ড এইটাও একটা সাপ্লাই জোন, যেখান থেকে মার্কেট এখন আপে মুভমেন্ট আসবে। ওকে, অ্যান্ড এটা আমি মার্ক অলরেডি করে দেখাই দিছি আপনাদের। নিচের থেকে পুরোটা হচ্ছে একটা ডিমান্ড জোন, অ্যান্ড উপর থেকে পুরোটাই হইতেছে একটা সাপ্লাই জোন। আমার কথা একটু ভুলাই গেছে, আপনারা বুঝে নিয়েন। তো আশা করি সবাই বুঝতে পারছে। অ্যান্ড নামগুলা ম্যাটার করে না, আপনি জাস্ট কনসেপ্ট বুঝলেই হইতেছে। আমি যদি একটু সামারি আপনাদেরকে দিয়ে দিই, আমি একটু সময় বেশি নিতেছি আজকে এই একটা স্ক্রিনশটের উপরেই, কারণ এইটাই আপনাদের ফুল কনসেপ্ট বুঝতে সাহায্য করবে। আমি একটু আপনাদের সামারি দিই। যদি কোনো জায়গা থেকে মার্কেট ডাউনে মুভমেন্ট আসে, তাহলে ওইটাকে বলা হয় সাপ্লাই জোন। ওকে, অ্যান্ড যে ডাউনের মুভমেন্টটা আসছে, অর্থাৎ 3টা 4টা 5টা 10টা 20টা রেড কালার ক্যান্ডেল আসছে, ওই জায়গা, ওই যে রেড কালার ক্যান্ডেল সবটুকুকে বলা হয় সাপ্লাই, ওই পুরোটুকুকে বলা হয় সাপ্লাই। ওকে, অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে যদি একটা অথবা 2টা গ্রিন কালার অথবা অপোজিট কালারের ক্যান্ডেল আসে, তাও কোনো সমস্যা নাই, তাও পুরোটুকুটাকে আমরা
সাপ্লাই হিসেবে ধরতে পারবো, বাট কোনোভাবেই মাঝখানের অপোজিট কালারের ক্যান্ডেলগুলা আমাদের সাপ্লাই জোনকে ব্রেক দিতে পারবে না, তার নিচেই থাকা লাগবে, তাহলে ওটা সাপ্লাই চলবে, আর না হলে ওটা আবার ডিমান্ডে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ যদি ব্রেক দিয়ে দেয় তখন আবার ওটা ডিমান্ড হয়ে যাবে। ওকে, অ্যান্ড যদি আমরা ডিমান্ডের কথা একটু বলি, যেখানে সাপোর্ট লেভেল থাকে, অর্থাৎ নিচে যেখান থেকে মার্কেটের আপসাইড মুভমেন্ট আসে, ওই যে জোন, ওই যে এরিয়া, ওই যে দাগ, ওইটাকে বলা হয় ডিমান্ড জোন বলা হয়। মানে এক কথায় সাপোর্ট লেভেলের জায়গায় আর কি। আমি সাপোর্ট লেভেলটা জাস্ট ফর আপনাদের শেখানোর জন্য বারবার উচ্চারণ করতেছে, আপনারা আবার ওইটা এটা মিলায়েন না, ওইটা হইতেছে জাস্ট 1%, এটা হইতেছে 100%। ওকে, তো যেখান থেকে মার্কেটের আপসাইড মুভমেন্ট আসে ওই জোনটাকে বা ওই জায়গাটাকে বলা হয় ডিমান্ড জোন। অ্যান্ড যে আপসাইড মুভমেন্ট না আসে, অর্থাৎ ব্যাক টু ব্যাক 4টা 5টা 6টা 10টা যে গ্রিন কালার ক্যান্ডেল আসে, সেইটাকে বলা হয় ডিমান্ড। অ্যান্ড ডিমান্ডের মধ্যেও অপোজিট কালারের ক্যান্ডেল আসতে পারে, বাট একটা জিনিস মধ্যে রাখতে হবে, কোনোভাবেই আমাদের ডিমান্ড জোনকে সেটা ব্রেক দিতে পারবে না। যদি দেয় তাহলে ওটা আবার সাপ্লাই হিসেবে গণ্য হবে। দ্যাটস ইট। আশা করি আমার সামারি আপনারা বুঝতে পারছেন। এখন চলেন প্র্যাকটিক্যালি আমি মার্কেটে এই জিনিসগুলো দেখাই। অ্যান্ড একটা জিনিস মনে রাখবেন, এখনও আপনারা 10%ও শেখেন নাই, এখনও সবই বাকি। তো এখনই যদি আপনাদের মাথা ঘুরতে থাকে তো আরও 2-3 বার ভিডিওটা দেখেন, এক গ্লাস পানি খেয়ে আসেন, এখনও মেন পয়েন্ট বাকি আছে। ওকে, আমরা এখন ইউরো ইউএসডি মার্কেটে চলে আসছি, লাইভ মার্কেট। অ্যান্ড এইখানে আমরা শিখবো যে লাইভ মার্কেটে কিভাবে আপনারা জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন। আর একটা জিনিস মনে রাখবেন, এখন আমরা যেটা শিখতেছি এটা হচ্ছে শুধুমাত্র রেঞ্জিং মার্কেটের জন্য, অর্থাৎ যে মার্কেটটা আমার আগের পার্ট যারা দেখছেন তাদের আর বলা লাগবে না। আই থিঙ্ক যে মার্কেটটা আছে একটা লেভেলের মধ্যে আর কি উঠানামা করে, এটাকে বলা হয় রেঞ্জিং মার্কেট। আমরা এইটা শিখতেছি আপাতত, কারণ এটা হচ্ছে সহজ। এটা শেখার পরে দেন আমরা ট্রেন্ডি মার্কেটটাও শিখবো। তো মনোযোগ সহকারে দেখতে থাকেন। তো এইখানে একটা রেঞ্জিং মার্কেট আছে, যদিও মার্কেট কন্ডিশন অতটা ভালো না, তারপর আপনাদের দেখায় একটা জিনিস। বলেন তো এখান থেকে মেজর সাপ্লাই কোনটা? মেজর বলতে একটা জিনিস মনে রাখবেন, সাপ্লাই আর ডিমান্ড দুই রকম হইতে পারে। মানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, নট জোন, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড দুই রকম হইতে পারে। একটা হইতেছে জাস্ট সিম্পল, মানে লো সাপ্লাই বা এমন সিম্পল সাপ্লাই আর কি, অল্প যেটাকে বলা হয়। এটার নাম আছে, বাট আমি নামটা আপনাদের বলতে চাইতেছি না। সিম্পল সাপ্লাই সাপ্লাই হইতে পারে, আমি জাস্ট সাপ্লাই লিখে দিই কারণ বেশি আপনাদের কনফিউজড আমি করতে চাই না। এটা হইতেছে সাপ্লাই, এটা যে কোনো জায়গায় সাপ্লাই আসতে পারে। বাট আর একটা হইতেছে আমাদের, সেটা হইতেছে মেজর সাপ্লাই, ঠিক আছে, মেজর। অ্যান্ড এইটার সাপ্লাই, এই জিনিসটা আপনাদের একটু বেশি খেয়াল রাখতে হবে, কারণ মেজর জিনিসটা তখনই আসে যখন মার্কেটে অনেক বড় মুভমেন্ট আসে, ঠিক আছে। আর নাম শুনেই বুঝতে পারছেন, সাপ্লাই আপনার যে কোনো সাপ্লাই হইতে পারে, বাট সব সাপ্লাই মেজর সাপ্লাই হবে না। শুধুমাত্র যেখানে অনেক বেশি মুভমেন্ট আসছে, অনেক বেশি মার্কেট ডাউনে গেছে, ওইটাকে বলা হয় মেজর সাপ্লাই, ঠিক আছে। অ্যান্ড মনে রাখবেন, অবভিয়াসলি মেজর সাপ্লাই আপনার মার্কেটে বেশি ভালো কাজ করবে, কারণ বড় যে কোনো জিনিসই ভালো, মার্কেটে বড় যে মুভমেন্টগুলো আছে এগুলা ক্যাপচার করতে পারলে বা এইগুলা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার লাইফটা একদম পুরো সেটেল হয়ে যাবে আর আপনি ইজি প্রফিট করতে পারবেন। কারণ সাপ্লাইয়ের মধ্যে মোস্ট অফ দ্য সবাই রিটেলার, সেলার বা বায়ার্স থাকে, ঠিক আছে। অর্থাৎ আমাদের মতন আপনাদের মতন যে ফকির মিসকিন আছে, আপনার ভাই যেরকম ফকির, আপনার ভাই 8,000 10,000 20,000 ডলার নিয়ে ট্রেড করে, এরকম পৃথিবীতে লাখ লাখ ট্রেডার আছে যারা 5,000 10,000 20,000 ডলার নিয়ে ট্রেড করে, অনেকে 100-200 ডলার নিয়েও ট্রেড করে। বাট এইগুলো আসলে মার্কেটে ওইভাবে ইম্প্যাক্ট পড়ে না, কারণ মার্কেটে দিচ্ছে ভাই ট্রিলিয়ন ডলারের মার্কেট, ট্রিলিয়ন, যেটা হিসাব করার আপনার এখনো মানে আমারও ব্রেনে ধরতেছে না, এত বড় ট্রিলিয়ন কত বড় একটা সংখ্যা। তো এত বড় মার্কেটে 100 200 300 1,000 10,000 20,000 ডলার কোনো ম্যাটার করে না। বাট যখন মেজর সাপ্লাইগুলো আসে মার্কেটে, ওই টাইমে মার্কেটে আপনার কারা ঢোকে, ওই টাইমে ঢোকে হচ্ছে হেজ ফান্ড, অথবা আপনার যে বড় বড় যে প্রপ ফার্মগুলো আছে বা বড় বড় যে হেডগুলো আছে, মানে বিগ ট্রেডার যেগুলা, ঠিক আছে, যাদের কাছে লক্ষ লক্ষ ডলার, তারা মূলত তখন মার্কেটে ঢোকে। যেমন আপনারা অনেকের নাম শুনছেন, পৃথিবীতে টপ ট্রেডার আছে যারা, তারা যখন ট্রেড করে তখন তারা এক একটা ট্রেডে এত বেশি ডলার পরিমাণ নেয় যে তখন মার্কেটে একটা বড় মুভ আসে, যেমনটা আমরা নিউজের টাইমে দেখতে পাই। একটা দেশ যখন আর একটা দেশের সাথে কোনো একটা লেনদেন করে, অথবা একটা দেশের সরকার যখন কোনো একটা পলিসি ঘোষণা করে, তখন কিন্তু ওই জায়গাটায় অনেক বেশি ফান্ড একসাথে
মার্কেটে ঢোকে। যেমন কথার কথা, যদি বাংলাদেশের অনেক উন্নতি হয় তখন কিন্তু বাংলাদেশের যে স্টক মার্কেটটা আছে সেটাও কিন্তু অনেক আপে যাবে। যদি বাংলাদেশ কথার কথা এমন করে যে কালকে সকালবেলা ঘোষণা আসলো যে বাংলাদেশ হচ্ছে ট্যাক্স ফ্রি দেশ, অর্থাৎ বাংলাদেশে কখনো ট্যাক্স দেওয়া লাগবে না, তখন কি হবে, আমরা যে গাড়িগুলো আপনার 20 লাখ টাকা দিয়ে কিনি সেই গাড়িগুলো আমরা তখন 10 লাখ টাকায় কিনতে পারবো, কারণ গাড়ির উপরে অলমোস্ট 100% প্লাস ট্যাক্স। ইভেন যে বাইকগুলো আমরা 3 লাখ টাকায় কিনি সেই বাইকগুলোর উপরে তো 130-40% ট্যাক্স থাকে, তো আমরা ইজিলি সেগুলা 1,20,30,000 টাকায় কিনবো। আর এমন যদি হয় তাহলে কি হবে, যার কাছে দেখা যাচ্ছে একটা গরু আছে সে গরু বেচে হইলেও বাইক কিনবে, যার কাছে 1 লাখ টাকা আছে যে স্বপ্ন দেখতো যে আমি R15 কিনবো, সে আরো 1 লাখ টাকা লোন নিয়ে হইলেও 2 লাখ টাকা দিয়ে একটা R15 কিনবে। তখন কিন্তু মার্কেটে অনেক বেশি চাপ পড়ে যাবে, দেখা যাবে যে মার্কেটে কোনো বাইকই নাই, শোরুম সব খালি, সবাই বাইক কিনে ফেলছে, সবাই গাড়ি কিনে ফেলছে, কারণ কি হুট করে ট্যাক্স ফ্রি হয়ে গেছে, সবকিছুর দাম অর্ধেক হয়ে গেছে। আর এমন যখন হবে তখন কি হবে, বাইরের দেশের যা সরকার আছে বা বাইরের দেশের সবাই ট্রাই করবে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য, যেন বাংলাদেশে আরো বেশি গাড়ি ইম্পোর্ট করা যায় বা আরো বেশি বাইক ইম্পোর্ট করা যায় বা সকল ধরনের প্রোডাক্ট যেন বাংলাদেশে ঢোকানো যায়, কারণ এখন কোনো ট্যাক্স লাগতেছে না, সবকিছুর দাম অর্ধেক, মানুষজন কিনতেছে উড়াধুরা, প্লাস যারা বেচতেছে তারাও ইজি প্রফিট করতে পারতেছে। তো এরকম যেটা নিউজ যখন মার্কেটে আসবে তখন কি স্টক মার্কেট কিন্তু দুম করে আপে চলে যাবে অ্যান্ড মারাত্মক লেভেলের আপে যাবে। তো এই যে জিনিসগুলা এই জায়গায় যে আপে গেল, এগুলা কিন্তু আমরা ইনভেস্ট করলাম না, আমি আপনি গরু বেচে একটা বাইক কিনলাম, এইটাই কিন্তু মার্কেটে কোনো ইম্প্যাক্ট আসে না, বাট ইম্প্যাক্ট আসছে কোন জায়গা থেকে, ওই যে বাইরের দেশের সরকারগুলা বা বাইরের দেশের বড় বড় কোম্পানি, হুন্ডা, সিভিক, মানে যাই আছে আর কি কোম্পানিগুলো, আমার ওইভাবে ধারণা নাই, সবাই যখন বাংলাদেশে উড়াধুরা ইনভেস্ট করবে, দেন ওই যে এক জায়গায় মানে এক টাইমে যে ইনভেস্ট করতেছে তখন কিন্তু একটা মারাত্মক মুভমেন্ট আসবে মার্কেটে। অ্যান্ড ওই যে মুভমেন্ট, এই মুভমেন্টগুলোর পিছনে যখন বড় বড় মানুষের হাত থাকবে তখন ওইটাকে বলা হয় মেজর সাপ্লাই অথবা ডিমান্ড। অ্যান্ড এখন একটা জিনিস মনে রাখবেন, এখন যেহেতু আমরা একেবারে টপ লেভেলের জিনিসগুলো শিখতেছি বা ইনসাইড জিনিস শিখতেছি, তো এখন আমরা এইগুলো শিখবো না যে সাপোর্টে গেলে মার্কেট রিভার্স করবে, এইখানে গেলে মার্কেট দৌড় মারবে, এখন আমরা মার্কেটের ইনডেপথ শিখবো যে মার্কেটের বিহাইন্ড দ্য সিন কি চলতেছে, মার্কেটের পিছনে কি চলতেছে, কেন মার্কেট তৈরি হইতেছে, এটা আমরা শিখতেছি। দ্যাটস এখন আমাদের অনেক কিছু নলেজ একসাথে শেখা লাগবে। তো দ্যাটস আমরা এখন একদম ডিপতে আপনাদের বলে দিলাম যে কিভাবে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড তৈরি হয়, কিভাবে মেজর সাপ্লাই অ্যান্ড ডিমান্ড তৈরি হয়। তো এইখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, যদি আমরা এখানে লক্ষ্য করি এখানে অনেকগুলো সাপ্লাই আছে। সাপ্লাই কোনটা, যেটা উপর থেকে মানে ডাউনে যে মুভমেন্টটা আসে, উপর সাইডে যে জোনগুলো থাকে ওইখান থেকে যদি ডাউনের মুভমেন্ট আসে ওটাকে বলা হয় সাপ্লাই। তো এখান থেকে সাপ্লাই কিন্তু অনেক আছে, যেরকম এইটা একটা সাপ্লাই, দেন আমাদের এইটা একটা সাপ্লাই, দেন আমাদের এইটা একটা সাপ্লাই, আবার আমাদের এইটাও একটা সাপ্লাই। এখন আপনিই বলেন যে এখানে সব থেকে মেজর সাপ্লাই কোনটা, সব থেকে বড় সাপ্লাই কোনটা? ইয়েস, কারেক্ট ধরছেন, সবাই জানবে এটা হইতেছে একটা মেজর সাপ্লাই, ঠিক আছে, কারণ এখান থেকে সব থেকে বেশি মুভ আসছে এই পয়েন্ট থেকে। অ্যান্ড এই যে এইগুলা সবই সাপ্লাই, এইগুলাও খারাপ না, বাট এইগুলো হচ্ছে সিম্পল, মানে সাপ্লাই, এগুলো আর কিছু জানি লাভ নাই, বাট এইটা হইতেছে মেজর সাপ্লাই। অ্যান্ড এই মেজর সাপ্লাইগুলো নিয়েই মূলত আমরা কাজ করবো যেন আমাদের অ্যাকুরেসি আরো ইনক্রিজ হয়। আর মেজর সাপ্লাই যে জোন থাকবে এই জোনটাও কিন্তু সবসময় পাওয়ারফুল হবে। অ্যান্ড জোন কোনটা? এইটা। অ্যান্ড জোন আপনারা ড্র করবেন কিভাবে? আপনাদের এই যে জোন ড্র করার সময় বডি অ্যান্ড অলসো উইক এই দুইটারই নিতে হবে, ঠিক আছে, বডি আপনারা নিলেন প্লাস উইক আপনারা নিবেন, নিয়ে এইভাবে ড্র করবেন, তাহলে আপনারা সাপ্লাই জোন ড্র করতে পারবেন, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের একটা মেজর সাপ্লাই জোন, এটা হচ্ছে সাপ্লাই জোন, ওকে। অ্যান্ড এইটা হইতেছে আমাদের সাপ্লাই। তার মানে আমরা বলা যায় যে মার্কেট থেকে সাপ্লাই অ্যান্ড সাপ্লাই জোন বাহির করা শিখে ফেললাম, একদম ইজিলি শিখলাম, ঠিক আছে। অ্যান্ড এইগুলাও সেম, এইটা হইতেছে একটা সাপ্লাই জোন, অ্যান্ড এইগুলা সবই সাপ্লাই জোন আর কি, এই প্রতিটা আছে সাপ্লাই জোন, এইটাও সাপ্লাই জোন, অ্যান্ড এইগুলা সব ডিমান্ড জোন আর কি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড ডিমান্ডটা আই থিঙ্ক আমার দেখানো লাগবে না, তারপরে আমি একবার দেখাই দিই আপনাদের। ধরেন এখান থেকে আপসাইড মুভমেন্ট আসছে, এটা একটা ডিমান্ড, দেন এইটাও একটা ছোট ডিমান্ড আর কি, অ্যান্ড অলসো এইটা একটা মেজর ডিমান্ড, ঠিক আছে, এটা কিন্তু একটা মেজর ডিমান্ড। কেন মেজর ডিমান্ড? এখান থেকে অনেক বেশি মুভমেন্ট আসছে, এই কারণে এটা হচ্ছে একটা মেজর ডিমান্ড অ্যান্ড অলসো মেজর ডিমান্ড জোন আর কি। এই জোনটাকে বলা হয় মেজর ডিমান্ড জোন আর এটাকে বলা হয় মেজর ডিমান্ড, ঠিক আছে। এই জিনিসটা আপনারা মনে রাখবেন, অ্যান্ড আমি বারবার রিপিট করতেছি যেন আপনাদের মুখস্থ হয়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন।
হ্যাঁ, এইগুলো আপনারা ট্রেড প্লেস কেমনে করবেন বা এগুলো আপনি ইউজ কেমনে করবেন সেটাও আপনাদের হালকা একটু টাচ দিয়ে দিই। অ্যান্ড নেক্সট প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে আমি একদম ডাইরেক্ট ট্রেড নিয়ে আপনাদের দেখাবো, তখন আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। আর এখন যেহেতু আমাদের শেখার টাইম, তো শেখার মধ্যে যতটুকু শেখা যায় সেগুলো আমরা শিখে ফেলবো। তো প্রথমে আমরা সিম্পল যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড আছে সেখানে ট্রেড নেওয়া শিখে দেন আমরা মেজর লেভেলগুলো শিখবো, ঠিক আছে? তো এখন আমরা প্র্যাকটিক্যাল শুরু করি। তো আমাদের প্র্যাকটিক্যাল শুরু করার আগে আমাদের মনে রাখতে হবে যে এখন অবধি কিন্তু আমি ফিল্টার আপনাদের শেখাইতেছি না, জাস্ট যেটা আমাদের শেখার দরকার, যেটা আমাদের নিয়ম ওইটা আমি শিখতেছি। তো আপনারা ডাইরেক্ট সরাসরি যে মার্কেটে গিয়ে অ্যাকুরেসি পাবেন ব্যাপারটা এমন না, বাট হ্যাঁ এখন অবধি আপনারা 80% অ্যাকুরেসি পাবেন। তো আপনাদের আমি প্রথমে যদি বলি যে ভাই এখান থেকে সাপ্লাই জোনগুলা ড্র করতে, তাহলে আপনি কি করবেন? প্রথমে এইটা ড্র করবেন, ঠিক আছে? দেন আর একটা সাপ্লাই যদি আপনার ড্র করতে বলি তাহলে আপনি এইটাও ড্র করতে পারেন। দেন আরো সাপ্লাই যদি আপনার ড্র করতে বলে আপনি এইটাও ড্র করতে পারেন। এইগুলো হইতেছে মার্কেটের এখন আমাদের চোখের সামনে যে সাপ্লাই জোনগুলা আছে, ঠিক আছে? সাপ্লাই জোন এগুলা সব হইতেছে সাপ্লাই জোন। এন্ড যদি জিজ্ঞাসা করি যে ভাই সাপ্লাই কোনগুলা, এই যে এইগুলা সবই হচ্ছে সাপ্লাই, ঠিক আছে? এইটাও সাপ্লাই, এটাও সাপ্লাই, এইটাও সাপ্লাই। এবারে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যে সাপ্লাই জোনগুলো আছে, মার্কেট যখন সাপ্লাই জোনটাকে ফিল আপ করবে, নট লাইক অনলি টাচ করছে, সাপ্লাই জোনকে ফিল আপ করছে, তখন আপনারা রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবেন। সিম্পল লজিক, আশা করি বুঝতে পারছেন, কারণ সাপ্লাই ফিল আপ হইলেই ডিমান্ড আসবে, এটা তো সবাই জানে। যখনই সাপ্লাই ফিল আপ হবে তখনই ডিমান্ড আসবে। অ্যান্ড একটা জিনিস এবার আপনাদের বলি যে কেন আমি মেজর সাপ্লাইটা আপনাদের শেখালাম। সাপ্লাই যত বড় হবে, অনেকে বলেন না যে ভাইয়া আমি সাপোর্ট লেভেলে যখনই ট্রেড করি তখনই ব্রেকআউট দিয়ে দেয়, যখন রেজিস্ট্যান্সে ট্রেড করি তখনই ব্রেকআউট দিয়ে দেয়। তো এইটার আনসার আপনারা এই জায়গায় পাবেন যে যখন সাপ্লাই বেশি হবে তখন ওই জোনটা স্ট্রং হবে, যত বেশি সাপ্লাই আসবে তত জোনটা স্ট্রং হবে, ওই জোনটা ব্রেকআউটের চান্স তত কম থাকবে। আর যত কম সাপ্লাই আসবে তত ওইটা ব্রেকআউটের চান্স থাকবে বেশি। ইয়েস, এখন থেকে আপনারা যখন রেজিস্ট্যান্সে ট্রেড করবেন তখন আপনারা সাপ্লাইটার আগে মার্ক করবেন, দেখবেন যে আপনার যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে এখানে সাপ্লাই কি লেভেলের আছে। এটার আরো একটা ফিল্টার আছে, সেটা একটু গোপন ফিল্টার, ওইটাও আমি বলবো সামনে যে কিভাবে আপনারা আরো এটার ইনক্রিজ করতে পারেন অ্যাকুরেসি। অ্যান্ড সেটা আমি পার্সোনালি নিজে ইউজ করি, তাও আবার লাস্ট 3 বছর ধরে, ঠিক আছে? তো বুঝতে পারছেন মারাত্মক লেভেলে সে ফিল্টারটা, অ্যান্ড ওইটাও সামনে আসতেছে। তো আমি আপনাদের এবার আমি জাস্ট এটা বুঝেন আমার কথা, যেখান থেকে যত বেশি সাপ্লাই থাকবে ওই সাপ্লাই জোনটা তত বেশি স্ট্রং হবে, ওইটা ব্রেকআউটের চান্স তত কম থাকবে। তো এইখানে একটা জিনিস দেখেন, এখানে সব থেকে বেশি সাপ্লাই কোনটায় আছে? এইটাই আছে, ঠিক আছে? অ্যান্ড কম আছে কোনটা? এটা একটু কম আছে, এটাই তো একদম নাই বললেই চলে। অ্যান্ড এইটা একদম নাই বললেই চলে, কারণ এখানে 2টা ক্যান্ডেল আছে, তার মধ্যে আবার একটা গ্রিন ক্যান্ডেলও ঢুকে গেছে, তার মানে এটা হচ্ছে খারাপ সাপ্লাই, ঠিক আছে? উইক সাপ্লাই। এইটা হইতেছে উইক সাপ্লাই, এইটাও মোটামুটি স্ট্রং মিডিয়াম লেভেলের সাপ্লাই, আর এটা হইতেছে বলা যায় স্ট্রং সাপ্লাই, ঠিক আছে? স্ট্রং, মিডিয়াম, উইক, উইক, ঠিক আছে? এখন যদি ভাই আমি জিজ্ঞেস করি, একটা পাগলরেও যদি জিজ্ঞেস করা হয় যে ভাই তোমার এখানে 3টা অপশন আছে, স্ট্রং, মিডিয়াম, উইক, তুমি কোনটায় ট্রেড করবা? পাগলে আনসার দিবে স্ট্রং এ, ঠিক আছে? সো আমরা তো পাগলের থেকে ভালো, তো আমাদেরও উচিত স্ট্রং এ ট্রেড করা। তো আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, এখানে যে স্ট্রং লেভেলটা আছে, এখানে যখন মার্কেট টাচ করছে, এখানে দেখেন ডিপ শিওর শট আসছে, মার্কেট জাস্ট টাচ করছে, ফিল আপ করছে, ডিপ ডাউনে ক্যান্ডেল এসে ডিপ প্রফিট দিচ্ছে, তাও একটু প্রফিট না, একদম ডিপ 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 প্রফিট। আমি একটু এগুলা সরাই দিই, আপনারা জাস্ট দেখেন একদম এই যে এই লেভেলটায় টাচ করছে উইক দিয়ে আর কি, এখানে দেখা যাচ্ছে কি জানি না, এই যে উইক দিয়ে টাচ করছে, একদম ডিপ ডাউনে ক্যান্ডেল এসে শিওর শর্ট। কেন ডিপ ক্যান্ডেল হয়েছে? কারণ এখানে সাপ্লাইটাও ডিপ আছে, কত পাওয়ারফুল দেখছেন, 3টা ডিপ ডিপ ক্যান্ডেল। অ্যান্ড এরকম সাপ্লাইতে যখনই মার্কেট টাচ করবে অবভিয়াসলি মার্কেট রিভার্স করবে, অ্যান্ড ডিপ আমাদের শিওর শর্ট আসছে, ঠিক আছে? এখন আসি যে ছোট সাপ্লাইগুলোর কি অবস্থা সেটাও আমরা দেখি। এটা হচ্ছে মিডিয়াম লেভেলের সাপ্লাই, অ্যান্ড মিডিয়ামের অবস্থা দেখেন, মিডিয়ামে মার্কেট টাচ করছে, মার্কেট ছোট একটা ক্যান্ডেল করছে, ডিপ ক্যান্ডেল কিন্তু করতে পারে নাই। ঢুকতেছে মাথায়? এখন বুঝতেছেন যে কেন আমি বলতেছি যে এটা শেখার পরে মার্কেটে আপনি ক্যান্ডেলও প্রেডিকশন করতে পারবেন যে কত ডিপ প্রফিট হবে, নাকি সিম্পল প্রফিট হবে, নাকি আপনার লস যাবে, সেটাও আপনি বুঝতে পারবেন। রেজিস্ট্যান্স লেভেলে আপনার লস যাবে, প্রফিট হবে নাকি ডিপ প্রফিট হবে, তাও আপনি ধরতে পারবেন যদি এইটা শিখতে পারেন।
এখন দেখতেছেন যে এইখানে পাওয়ারফুল সাপ্লাই ছিল, দ্যাটস ওয়াই এখানে ডিপ ক্যান্ডেল করছে, এখানে মিডিয়াম লেভেলের সাপ্লাই ছিল, দ্যাটস ওয়াই এখানে উইক ক্যান্ডেল করছে, আর এইখানে সাপ্রি লেভেলের সাপ্লাই ছিল, দ্যাটস ওয়াই এটা ব্রেকআউট দিছে। সাপ্রি মানে কি, মানে উইক লেভেলের আর কি, ঠিক আছে, আমি একটু খাঁটি বাংলায় বললাম যেন আপনাদের মনে থাকে। তো সবসময় যে উইক লেভেল সাপ্লাইগুলো ব্রেকআউট আসবে ব্যাপারটা ওর না, মাঝে মধ্যে কাজও করবে, বাট ভাই আমাদের দরকার নাই, কোনো দরকার নাই, আমাদের লাগবে ভালো ভাই, আমাদের শুধু ভালো হইলেই হবে, উইকগুলো আমি কাজ করবোই না, উইকগুলো অ্যাভয়েড করেন, খারাপ সাপ্লাইগুলো অ্যাভয়েড করেন, আপেও ট্রেড নেওয়ার দরকার নেই, ডাউনেও ট্রেড নেওয়ার দরকার নেই, অ্যাভয়েড করেন, জীবনে সুখে থাকতে পারবেন। এটা একটা খতরনাক লেভেলের উপদেশ আপনাদের জন্য, ওকে। তো এটা ছিল আমাদের উইক সাপ্লাই, এটা দেখেন আমাদের উইক সাপ্লাই মানে খারাপ সাপ্লাই, অ্যান্ড এইটাই যখন মার্কেট টাচ করছে, মার্কেট কিন্তু ব্রেকআউট দিয়ে আপে চলে গেছে, ঠিক আছে, অ্যান্ড এটা কিন্তু রিজেকশনও শো করেনি। তো এখানে আমাদের ডাবল কনফার্মেশন ছিল যে এটা কাজ করবে না। প্রথম কনফার্মেশন হইতেছে এটা একটা উইক সাপ্লাই মানে খারাপ সাপ্লাই, অ্যান্ড খারাপ জিনিস তো মার্কেটে অবভিয়াসলি কাজ করবে না। অ্যান্ড দ্বিতীয় একটা আমাদের যে কনফার্মেশন ছিল সেটা দিচ্ছে এটাই কোনো রিজেকশন শো করেনি, কোনো রিজেকশন এখানে শো করেনি। যেমন এইখানে দেখেন প্রতিটা জায়গায় কিন্তু রিজেকশন শো করছে, মার্কেট টাচ করছে যখন জোনে তখন রিজেকশন শো করছে, বাট এখানে রিজেকশন শো করে না, এখানে ব্রেকআউট দিছে, অ্যান্ড এই কারণে এখানে মার্কেট আপে চলে গেছে। আর এই কনসেপ্টটা আপনারা ভালো করে মাথায় ধরে রাখেন, কারণ ব্রেকআউটের টাইমেও এই সেম কনসেপ্ট আমরা ইউজ করবো। অ্যান্ড এই যে উইক সাপ্লাই যেগুলো আছে, আমি যদি হালকা একটু টাচ দিই আপনাদের, এইগুলা দিয়ে আমরা ব্রেকআউট ধরবো, ঠিক আছে, মানে কোনো জিনিস ফেলাই দেওয়ার মতন না, সব জিনিস আমরা কাজে লাগাবো, বাট একটু সময় লাগবে, ওকে। অ্যান্ড আই থিঙ্ক এখন আর ডিমান্ড বলার দরকার নাই, বাট তারপরে যদি বলেন যে ভাইয়া আপনার বলতেই হবে, আপনার কথা শুনতে ভালো লাগতেছে, তো আমি বলে দিই। তো ডিমান্ড আসলে এখানে স্ট্রং কোনো ডিমান্ড নাই, এখানে সবই উইক ডিমান্ড। এখানে যে ডিমান্ডগুলো আছে, এখানে একটু ডিমান্ড আসছিল, তো এটা একটা উইক ডিমান্ড, যদিও মার্কেটে কাজ করছে, বাট কাজ করার রিজন কি, উইক ডিমান্ড কাজ করার রিজন কি সেটাও আমি বলে দিই, যদি আমি রেকমেন্ড করি না যে উইক ডিমান্ড জোনে ট্রেড করার জন্য, বাট তারপরও বলে দিই এখানে রিজেকশন শো করছে, ঠিক আছে, রিজেকশন শো করছে, যেহেতু রিজেকশন শো করছে দ্যাটস ওয়াই মার্কেট রিভার্স করে প্রফিট দিছে। যদি রিজেকশন শো না করতো তাহলে এরকম ব্রেকআউট চলে আসতো। তো এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে, অলওয়েজ রিজেকশনের দিকে খেয়ালটা রাখবেন যে আদৌ মার্কেট আমাদের জোন থেকে রিজেকশন শো করতেছে কিনা। অ্যান্ড অলসো এখানেও আমাদের একটা সাপ্লাই ছিল, ঠিক আছে, অ্যান্ড সাপ্লাই ছিল যেটাই মার্কেট টাচ করে ডাইরেক্ট ক্যান্ডেল রিভার্স করছে, যেখানে আমরা কোনো এন্ট্রি পাই নাই, এন্ট্রি পাইছি বাট ওটা ভলিউমের সাহায্যে, তো আমরা ভলিউমের সাহায্য এখন নিব না, এখন জাস্ট সিম্পলি আমরা ট্রেড করব। অ্যান্ড এইখানেও সেম জিনিসটা হয়েছে, আপনারা ভাবতে পারেন যে ভাই এখানে তো রিজেকশন শো করেনি, বাট এটা লক্ষ্য করার আগে আপনাদের তার আগের ক্যান্ডেল লক্ষ্য করতে হবে, এটা অলরেডি টাচ করে রিজেকশন করলে কালার চেঞ্জ করে ফেলছে, অ্যান্ড কালার চেঞ্জ করলে আমরা কোনো এন্ট্রি পাবো না আপাততর জন্য, পরবর্তীতে পাইলে সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। এবার আসি আমরা মেজর সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, অ্যান্ড এইটাও সেম উপায়ে কাজ করবে, যেহেতু এখানে আমি আপনাদের শেখাইছি যে কিভাবে আপনারা বুঝবেন যে কোনটা মেজর কোনটা সিম্পল, অ্যান্ড এখানে আমি দেখাও দিয়েছি যে কিভাবে হালকা একটু পাওয়ারফুল জিনিসও স্ট্রং সাপ্লাই কিভাবে মার্কেটকে রিভার্স করে, অ্যান্ড উইক সাপ্লাই কিভাবে ফেল মারে। তো আশা করি মেজর সম্পর্কে আপনাদের কথা বলার দরকার পড়বে না, কারণ আপনারা অলরেডি বুঝতেছেন যে মেজর সাপ্লাই মাস্ট বি মার্কেটে কাজ করবে। যেমন এখানে একটা মেজর ডিমান্ড ছিল, অ্যান্ড মেজর ডিমান্ডটা কিভাবে পাওয়ারফুল কাজ করছে আপনাদের জিনিসটা দেখাই, অ্যান্ড তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। এই যে ডিমান্ডটা এখানে ছিল আপনারা জাস্ট দেখেন, আগে আমরা দেখছি স্ট্রং যে ডিমান্ডটা ছিল সেটাই মার্কেটে ডিপ প্রফিট দিচ্ছিল, ডিপ প্রফিট। দেন মিডিয়াম যেটা ছিল ওইটা মোটামুটি প্রফিট দিচ্ছে, মোটামুটি, ঠিক আছে, আমি খাঁটি বাংলায় লিখে দিলাম মোটামুটি, ঠিক আছে। আমার ভিডিও যদি কোনো বাইরে দেশে এটা দেখে তা আমার এই যে মাইত্য আমি যে এত ইয়েতে শিখাইতেছি, বাট ভাই আমি জানি আমার অডিয়েন্স যারা আছেন আপনারা ভাই ব্রাদার্স, আমি ভাই হিসেবে আপনাদের শেখাইতেছি, এখানে কোনো মেন্টর এইসব ভকর চকর কিছুই না, আমি ভাই হিসেবে শেখাইতেছি। যে লাইক আমার যদি একটা ভাই থাকতো তাহলে আমি তাকে পাশে বসাই যেভাবে শেখাইতাম সেভাবে আমি শেখাইতেছি। তো আমি ভাইয়ের সাথে তো আর ইংলিশে কথা বলবো না, আমি তো সিম্পলি যেই ভাষাটা আমার ভাই বুঝবে সেই ভাষায় কথা বলবো, সেভাবে আমি বুঝাইতেছি। অ্যান্ড আমাদের যদি উইক থাকে তাহলে কি হবে, লাথি মেরে চলে যাবে, ঠিক আছে, তখন ওটা ব্রেকআউট চলে আসবে যদি রিজেকশন শো না করে, ঠিক আছে, ব্রেক আউট। সো আমরা এই জিনিসগুলো দেখছি। এবার বলেন তো ভাই এখানে যদি স্ট্রং লেভেলে যদি মার্কেট ডিপ প্রফিট দেয়, তাহলে যদি মেজর সাপ্লাই থাকে, যদি মেজর সাপ্লাই থাকে তাহলে মার্কেটে কি করা উচিত, তাহলে পুরো মার্কেটে রিভার্স হয়ে যাবে। ইয়েস, সঠিক শুনছেন, পুরো মার্কেট রিভার্স হয়ে যাবে। এটা হচ্ছে ফরেক্সে মেইনলি কাজ হয়, এই জিনিসটা ফরেক্সে সবাই করে, বাট আমরা বাইনারিতেও শিখবো, সমস্যা কি, আমাদের কাছে সুযোগ আছে, আমরা শিখবো, ওকে। তো এখানে দেখেন মার্কেট এখানে একটা মেজর ডিমান্ড জোন ছিল,
ডিমান্ড জোন ছিল আমাদের মেজর ডিমান্ড জোন, অ্যান্ড মার্কেট যখন পরবর্তীতে রিভার্স করে এখানে আসছে, অ্যান্ড রিভার্সালটা দিছে কি লেভেলের রিভার্সাল, পুরো কেজিএফ স্টাইলে রিভার্সাল দিছে, রকি ভাই একদম ভেঙে চড়ে নিচে আসতেছে, ঠিক আছে, অ্যান্ড মারাত্মক লেভেলের ডাউন ট্রেন্ড ছিল। বাট তারপরে আমাদের জোন থেকে যখনই মার্কেট রিজেকশন শো করছে, অ্যান্ড রিজেকশনটা শো কেমনে করছে দেখেন, এত নিচে মার্কেট চলে আসছে, তারপরে মার্কেট লাস্ট সেকেন্ডে উপরে গেছে, কারণ এটা অনেক পাওয়ারফুল, ঠিক আছে। যদি আল্লাহ মানে চাইতো, যদি এমন হয়তো মার্কেটটা এখানে এত ডাউনে না এসে যদি হালকা হালকা করে ডাউনে আসতো, তো ইজিলি এখান থেকে দৌড় মারতো, ইজিলি টাচ করার সাথে সাথে দৌড় মারতো। বাট যেহেতু অনেক পাওয়ারফুল স্টাইলে ডাউনে আসছে, যেহেতু এইটাও একটা মেজর সাপ্লাই, শুধুমাত্র যে ডিমান্ডটা মেজর তা না, এখানে সাপ্লাইটাও কিন্তু মেজর, এটাও কিন্তু পাওয়ারফুল, এটাও কিন্তু পাওয়ারফুল। তো পাওয়ারফুল মানুষ যখন একটু মারামারি হয়, তখন কিন্তু মার দুইজনেই খায়, ঠিক আছে, শুধু একা খায় না, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এখানে যখন পাওয়ারফুল একটা সাপ্লাই ছিল, তখন মার্কেট এসে এখানে টাচ করছে, রিজেকশন শো করছে, খতরনাক লেভেলের রিজেকশন শো করছে। বাট তারপরও পরবর্তী ক্যান্ডেল এত উপরে গিয়েও লাস্ট সেকেন্ডে রিভার্স করছে। কেন রিভার্স করছে? এটা হচ্ছে মার্কেটের ভোলাটিলিটি। যেহেতু ফুল ডাউন ট্রেন্ড মার্কেট, তো একটা ক্যান্ডেল এরকম মাঝে মধ্যে রিভার্স করতেই পারে, কারণ মার্কেটে 100% বলতে কিচ্ছু নাই, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। আর এটা রিভার্স করে কি করছে, এইটা আমাদেরকে ডাবল কনফার্মেশন দিছে। আমাদের আগের পার্ট যারা দেখছেন কোর্সের পার্ট 2, তারা আপনারা এটা দেখলেই চিনতে পারবেন যে এই ক্যান্ডেলটা হইতেছে একটা কি ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে, হ্যামার ক্যান্ডেল। আর মার্কেটে যখন হ্যামার ক্যান্ডেল আসে, তাও আবার কোনো সাপ্লাই অথবা ডিমান্ড জোনে, তখন কিন্তু ওইটা বলে কি যে ভাই এবার মার্কেট রিভার্স করবেই, ফুল কনফার্মেশন, ফুল ক্লিয়ারেন্স আমি দিয়ে দিলাম। অর্থাৎ মার্কেটের ফুল ক্লিয়ারেন্স সে দিয়ে দেয় যে মার্কেট এবার রিভার্স করাই লাগবে, এইবার আর কোনো উপায় নাই, এরকম একটা ক্লিয়ারেন্স দিয়ে দেয়। তখন আমরা ডাবল কনফার্মেশনের সাথে ট্রেড করতে পারি। লাইক লাস্ট দিন যখন আমি লাইভে ট্রেড করতেছিলাম, আপনারা দেখছেন যে আমি একটা জোন থেকে ডাউনে ট্রেড প্লেস করছি, লাস্ট সেকেন্ড আমার লস দিছে, বাট ওইটা হ্যামার ক্যান্ডেল করছে। আমি $50 অপোজিটে $300 ট্রেড প্লেস করে দিয়েছি, যেখানে আমরা $100 নেওয়ার কথা আমি $300 মেরে দিছি, কারণ আমার কাছে কনফার্মেশন ছিল যে ওইটা একটা হ্যামার ক্যান্ডেল। তো যদি মাঝে মধ্যে এরকম করে মার্কেট, তো আপনারা মন খারাপ করবেন না, উল্টা ডাবল কনফার্মেশনে ডাবল অ্যামাউন্ট মেরে দিবেন, ডাবল ট্রিপল অ্যামাউন্ট মেরে দিবেন, কারণ কি এইটা ওরা আপনাদেরকে কনফার্মেশন দিতেছে। অ্যান্ড এইটা মাঝে মধ্যে এরকম মার্কেট করে, মাঝে মধ্যে মার্কেটে যখন শয়তানে লাড়ে, যখন এরকম স্ট্রং সাপ্লাই অ্যান্ড ডিমান্ড একদম মুখোমুখি হয়, তখন মাঝে মধ্যে ওয়ান স্টেপ ইরোর মারে। বাট যদি কথা মুভমেন্টটা এরকম হইতো যে একটু সাপ্রি টাইপের, তাহলে ইজি এখান থেকে রিভার্স করে যাইতো। তো তারপরে রিভার্স করছে, বাট এক ক্যান্ডেল পরে উইথ আ কনফার্মেশন অফ হ্যামার, ঠিক আছে, উইথ আ কনফার্মেশন অফ হ্যামার আমাদের এখানে আলহামদুলিল্লাহ প্রফিট চলে আসছে। হ্যান্ড শুধু যে প্রফিট আসছে ব্যাপারটা এমন না, এখান থেকে সম্পূর্ণ মার্কেটে রিভার্স করে গেছে। এখন বলতে পারেন যে ভাই আমার সম্পূর্ণ মার্কেট রিভার্স তো লাগবে না, আমি তো ভাই বাইনারি ট্রেডার, আমি এখানে সম্পূর্ণ মার্কেট রিভার্স নিয়ে কি করব? এটা তো আমার কোনো কাজ নাই। কাজ আছে, কাজ আপনার আছে। পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যে কিভাবে একটা মেজর সাপ্লাই জোন থেকে একটা না, এখানে শুধু আমি একটা ক্যান্ডেল ট্রেড করা শিখাই দিয়েছি না, নো নো নো, একটা ক্যান্ডেল না, আপনি এখানে কিভাবে 3-4টা ক্যান্ডেলে ব্যাক টু ব্যাক ট্রেড করতে পারবেন, মানে এইটাই 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 এইটাই, কিভাবে আপনি ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে 4-5টা ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন, সেইটাও আমি শেখাবো। ওকে, তো জাস্ট একটু দেখতে থাকেন, মনোযোগ দেন এইদিকে। অ্যান্ড সেম জিনিসটা আপনার সাপ্লাই জোনের ক্ষেত্রেও কাজ করবে, বাট সাপ্লাই জোনে আই থিঙ্ক মার্কেট পৌঁছায় নাই। এখানে সাপ্লাই জোন ছিল মেজর সাপ্লাই জোন, বাট মার্কেট এখানে পৌঁছায় নাই। যদি পৌঁছাইতো তাহলে ওখান থেকেও একটা ইম্পালসিভ মুভ আমরা দেখতে পারতাম, যেমনটা আমরা এখানে দেখতে পারছি। এখানেও পৌঁছায় নাই, বাট এখানে পৌঁছাইছে অনেক পরে গিয়ে। অ্যান্ড যদিও এটা মোটামুটি বলা যায় মেজর একটা সাপ্লাই, ভালো একটা পাওয়ারফুল, অ্যান্ড দ্যাটস ওয়াই মার্কেট যখন প্রথমবার টাচ করছে, একদম ডাইরেক্ট এখান থেকে রিজেকশন খেয়ে মার্কেট কালার চেঞ্জ করে ফেলছে। মানে কতটা পাওয়ারফুল আপনারা বুঝতে পারবেন। অ্যান্ড পরবর্তীবার গিয়ে আবারও মার্কেট রিভার্স করছে। অ্যান্ড একটা জিনিস আপনাদের বলে রাখি, সিম্পল সাপ্লাই জোনে, অর্থাৎ এই যে সিম্পল সাপ্লাই জোন যেগুলো আমরা শিখছি, যেরকম এটা একটা সিম্পল সাপ্লাই জোন, এখানে জাস্ট আপনি একবার ট্রেড করবেন, জাস্ট একবার, ঠিক আছে, একবারই ট্রেড করবেন, একবার প্রফিট হইলে আপনার এনাফ, আর আপনি ট্রেড করার কোনো দরকার নাই। বাট আপনার যে মেজর সাপ্লাই জোনগুলো থাকবে, এখান থেকে আপনারা চাইলে 2-3বার ট্রেড করতে পারেন। 2-3বার বললে সেটা আমি দেখাবো, আমি আপনাদের বলছি যে আমি 4-5টা ক্যান্ডেলে কীভাবে ট্রেড করতে হয় ব্যাক টু ব্যাক, সেটাও শেখাবো। বাট আপাতত আপনাদের এতটুকু বলে রাখি যে মেজর সাপ্লাই জোনে যদি প্রথম ক্যান্ডেল এরকম টাচ করে রিভার্স করেও ফেলে,
এইটাও আপনার ট্রেড করতে পারবেন, যদি আপনার 30 সেকেন্ডের আগে টাচ করে আপনি ট্রেড করতে পারবেন। আর যদি এটা মিস দেয় তাহলেও আপনারা পরবর্তীবার মার্কেট যদি ওর নিচে ক্লোজিং দেয় লেভেলে গিয়ে আবার যদি রিজেকশন শো করে আপনারা নেক্সট ক্যান্ডেল অর্থাৎ এই ক্যান্ডেলে আবার ট্রেড প্লেস করতে পারবেন। অর্থাৎ বলা যায় মেজর সাপ্লাই জোনে আপনি একটা জোন থেকেই 2টা ট্রেড এমনি ইজিলি প্লেস করতে পারবেন। অ্যান্ড পরবর্তীতে আমি শেখাবো যে আরও কীভাবে প্লেস করতে পারেন। তো আশা করি সবার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে সাপ্লাই জোন কিভাবে ড্র করতে হয়, কিভাবে এটা কাজ করে, কিভাবে আপনারা ট্রেড প্লেস করবেন, কোনটা মেজর, কোনটা সিম্পল, কোনটা স্ট্রং সাপ্লাই, কোনটা মিডিয়াম সাপ্লাই, কোনটা উইক সাপ্লাই, কোনটায় রিজেকশন দেখাবে, কোনটায় দেখাবে না, রিজেকশন দেখাইলে কি করবেন, না দেখাইলে কি করবেন, সব কিছু আসলে আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড এখনও আমরা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের আসলে 50%ও যাইতে পারি নাই, এখনও অনেক কিছু শেখা বাকি। তো এখন আমরা শিখব আমাদের পরবর্তী পার্ট, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের। ওকে, এতক্ষণ যাদের মাথা তাস ছিঁড়ে গেছে ভিডিওটা দেখতে দেখতে অথবা কোর্স দেখতে দেখতে, তো আপনাদের একটু বলে দিই, এতক্ষণ আমরা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের বেসিক জিনিসপত্র শিখছিলাম। এখন আমরা আরও একটু কঠিনের দিকে যাব। এখন আমরা মার্কেটের ফেজ সম্পর্কে জানবো, মার্কেটের কন্ডিশন সম্পর্কে জানবো, যে মার্কেট কত রকম কন্ডিশনে থাকতে পারে এবং মার্কেটে কি কি মুভমেন্ট আসতে পারে। অ্যান্ড মুভমেন্টটাও অনেক প্রকার আছে, ফেজও অনেক প্রকার আছে। তো আমরা আস্তে আস্তে শিখবো, সবাই মনোযোগ সহকারে দেখবেন। অ্যান্ড চাইলে একটা টি ব্রেক নিতে পারেন, একটা চা খেয়ে আসতে পারেন, আমি এটাই রেকমেন্ড করব। সো প্রথমে হচ্ছে মার্কেটের কন্ডিশন। প্রথম হচ্ছে আমাদের মার্কেট 2টা কন্ডিশনে দেখে। আমি যদি আপনাদের একটা পিকচার দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, মার্কেটে 3টা ফেজ থাকতে পারে, ঠিক আছে? মার্কেটে 3টা ফেজ থাকে, একটা হইতেছে অ্যাকুমুলেশন, দেন ম্যানুপুলেশন, ঠিক আছে, এটা 2 নাম্বার। অ্যান্ড 3 নাম্বার যেইটা সব থেকে ইম্পর্টেন্ট, আমাদের ডিস্ট্রিবিউশন। এই 3টা ফেজ, 3টা কন্ডিশন মার্কেটে থাকতে পারে। তো এই 3টা সম্পর্কে আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখেন। অ্যাকুমুলেশন কোনটা, যেটাকে আমরা রেঞ্জিং মার্কেট বলে থাকি, ওইটাকেই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের বা আইসিটি বা এসএমসি এই ভাষাগুলাই অ্যাকুমুলেশন বলা হয়। অ্যান্ড অ্যাকুমুলেশন এই ফেজটা, এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনে মূলত মার্কেটে কি চলে, মার্কেট মূলত ইনডিসিশন মুডে থাকে। মার্কেট এখান থেকে মানে যত প্রকার বায়ার্স অথবা সেলার্স এই সব মার্কেটের মধ্যে ইন্টার হইতে থাকে। অর্থাৎ কিছুটা হচ্ছে বাজারের মতন। আপনি যদি দেখেন বাজারে কিন্তু বায়ার সেলার সবাই থাকে, মানে কিছু মানুষ আছে যারা বাজারে কিনতে আসে, কিছু মানুষ আছে বেচতে আসে। অ্যান্ড দিন শেষে কারা প্রফিটেবল হবে, অর্থাৎ আপনি আমি যদি বাজারে যাই আমরা কি সঠিক দামে পণ্য কিনে আনতে পারবো কিনা, অথবা যারা বিক্রি করতে আসছে তারা আবার চাইবে যে বেশি দামে বিক্রি করতে। তো এটা মারামারি চলতে থাকে আর কি, যে আমরা যে বলি যে ভাইয়া আমি 1 কেজি লেবু কথা আমি 100 টাকায় কিনবো, দোকানদার বলতে পারে যে না ভাই আমি 100 টাকায় বিক্রি করবো না, আমি 150 টাকায় বিক্রি করব। এখানে কিন্তু একটা মারামারি চলতে থাকে, এখানে একটা আর দরদাম চলতে থাকে। অ্যান্ড দিন শেষে যদি আমি 100 টাকায় আনতে পারি তাহলে এটা আমি উইন হইলাম, অর্থাৎ আমি বায়ার্স, আমি উইন হলাম। অ্যান্ড যদি কথার কথা সেলার্স যদি আমার কাছে কোনো রকমে 150 টাকায় সেল করতে পারে, বিক্রি করতে পারে, তাহলে সে উইন হইলো। এই যে একটা কনভারসেশন, এই কনভারসেশনটাই যদি আমি মার্কেটের ভাষায় আপনাদেরকে দেখাইতে চাই, ক্যান্ডেলের ভাষায়, তাহলে সেটা হবে অ্যাকুমুলেশন অথবা রেঞ্জিং মার্কেট। অর্থাৎ মার্কেট এখানে ইনডিসিশন মোডে থাকে, মার্কেট এখানে দরদাম চলতে থাকে, যে এখানে বায়ার্সও আসতেছে, সেলার্সও আসতেছে, বায়ার্সও আসতেছে, সেলার্সও আসতেছে। এখন দিন শেষে কে উইন হবে, এখন আপনি বুঝবেন কি করে যে এখানে উইন কে হবে? অর্থাৎ এখানে তো বায়ার্সও আছে, সেলার্সও আছে, তো এটা বোঝার কি কোনো উপায় আছে? না, এটা বোঝার কোনো উপায় নাই। এইটা দিন শেষে উইন হয়ে হচ্ছে যারা ইনস্টিটিউশন আছে তারা, অর্থাৎ যারা বড় বড় মাপের প্লেয়ার আছে, যারা লক্ষ লক্ষ ডলার, আমি বারবার এটা মেনশন করতেছি, লাখ লাখ ডলার ইনস্টিটিউশন, প্রপ ফার্ম বা বিভিন্ন বড় বড় যেগুলো ইনস্টিটিউট আছে, তারা যখন এইটার মধ্যে ইন্টার হয় তখনই এই মুভমেন্টগুলো আসে। আমাদের মতন চুনোপুটির দ্বারা এই যে মার্কেটের এই যে অ্যাকুমুলেশন ফেজ, এইটাকে ব্রেক করা কখনোই পসিবল না। আমরা যদি সারাদিন এরকম মারামারি করতে থাকি তাও মার্কেট ব্রেকআউট আসবে না। ব্রেকআউট আসার জন্য অনেক অনেক ডলার প্রয়োজন। কতটুকু প্রয়োজন? এই যে অ্যাকুমুলেশন ফেজের মধ্যে যেই পরিমাণ ডলার ইনভেস্ট হইতেছে, অর্থাৎ এখানে ধরেন কথা কথা $1,00,000 হয়েছে, এখানে $1,00,000 হয়েছে, এখানে $1,00,000, এখানে $1,00,000, এইভাবে যেই পরিমাণ ডলার এখানে ইনভেস্ট হয়েছে তার থেকে 2-4 গুণ বেশি টাকা যদি দুম করে একদিকে, যে কোনো একদিকে যদি ইনভেস্ট হয় তখনই মার্কেটে মুভমেন্ট আসবে, তা বাদে মুভমেন্ট আসবে না। তার মানে আমরা এতটুকু বুঝতে পারলাম মার্কেটে যে প্রথম কন্ডিশন আছে অ্যাকুমুলেশন, এটা হইতেছে মূলত একটা বাজার যেখানে দরদাম চলতে থাকে, যেখানে
বায়ার্স অ্যান্ড সেলার্স উভয় পক্ষ এখানে থাকে এবং তারা মারামারি করতে থাকে যে মার্কেট কোন দিকে যাবে। অ্যান্ড এই টাইমটার পরে অ্যাকুমুলেশনের পরে মার্কেট ব্রেকআউট আসে, অ্যান্ড ব্রেকআউট আসার পরেই মূলত মার্কেটে মুভমেন্ট আসে, যে মার্কেট এখান থেকে যেই দিকে একটা চলে যাবে, হয় আপে যাবে না হলে ডাউনে যাবে। আচ্ছা, এইবার এখানে আরেকটা কিন্তু আছে, যে সব কিছু যদি এতটা ইজি হইতো যে অ্যাকুমুলেশন হবে, মার্কেটে ব্রেকআউট আসবে, মার্কেট দুম করে চলে যাবে, তাহলে তো সবাই প্রফিটেবল হইতো। তাইলে আপনার আমার মতন মানুষ লস কেমনে খাইতো? আমরা তো কেউ লস করতাম না, সবাই তো এখানে টাকা কামাইতো। আর একটা জিনিস মধ্যে রাখবেন, ট্রেডিং হইতেছে মানে কেউ হারলে কেউ জিতবে, হোক সেটা ফরেক্স, হোক বাইনারি, হোক ক্রিপ্টো, হোক যেটা। আপনি যদি 100 টাকা লস করেন তাহলেই কেউ 100 টাকা ইনকাম করতে পারবে। এটা হচ্ছে স্যাড রিয়েলিটি। আপনি যতই যাই বলেন না কেন, যে বাইনারিরা গালি দেন না কেন, ফরেক্সেও সেম কনসেপ্ট ইউজ হয়, ক্রিপ্টোতেও সেম কনসেপ্ট ইউজ হয়। কারণ এই মার্কেটে যদি $1 ট্রিলিয়ন থাকে, এই $1 ট্রিলিয়ন কিন্তু আমাদের মতন মানুষের। এইখানে কিন্তু মার্কেটে নিজস্ব কোনো টাকা নাই। মার্কেট কিন্তু কোনো সিঙ্গেল কোনো পাবলিক না, বা কোনো ইনস্টিটিউট না, বা কোনো দেশ না যে এর কাছে টাকা আছে আমরা দুমদাম করে মেরে নিব। এই যে $1 ট্রিলিয়ন এইগুলো সবই হচ্ছে আমাদের মতন আম পাবলিকের। অ্যান্ড এই $1 ট্রিলিয়ন কি হয়, এটা একজনের হাত থেকে আরেকজনের হাতে যায়, আরেকজনের হাত থেকে আরেকজনের হাতে যায়, এরকমভাবে এই জিনিসটা ঘুরতে থাকে। অ্যান্ড যারা বুদ্ধিমান, যাদের মাথায় নলেজ আছে, তারা মাঝখান থেকে টাকা বাহির করে নেয়। কারণ ভাই ট্রিলিয়ন এখান থেকে 20-30 হাজার ডলার বা $1-2 লাখ নিলে মার্কেটে কিচ্ছু যায় আসবে না, কিচ্ছু না, মানে মার্কেট বুঝতে পারবে না, কিছুটা আছে সমুদ্রের মধ্যে থেকে এক মুঠো পানির মতন। দ্যাটস ওয়াই মার্কেটে এত সহজে তো জিনিসটা চলবে না যে অ্যাকুমুলেশন হবে, ব্রেকআউট এসে মার্কেট চলে যাবে। এরকম যদি হইতো তাহলে তো সবাই প্রফিটেবল হইতো, অ্যান্ড মার্কেটে লিকুইডিটি থাকতো না, মার্কেটে মুভমেন্ট আসতো না। কারণ মার্কেটে এখানে সবাই জানে, এখান থেকে যারা যারা বাই করছে, ধরেন কথার কথা, এখানে একটা জিনিস ক্লিয়ারভাবে বুঝেন, যদি আমরা বাইনারি ট্রেড করি, বাট আমি আপনাদের ডিপ নলেজটা দেওয়ার ট্রাই করতেছি। এইখানে যদি আমার মতন আম পাবলিক বাই করে, অর্থাৎ কেনে, তাহলে কোথা থেকে কিনবে? অবভিয়াসলি আমি যেহেতু অমুক মগাটেরারে ভিডিও দেখছি, যে মগাটেরার আমাকে বলছে যে মার্কেটের নিচে এই সাপোর্ট লেভেল থেকে বাই করতে হবে, ধরেন কোনো একটা মগাটেরার আমাকে বলছে, তো আমি কি করব, এখান থেকে বাই করব। অ্যান্ড বাই করে কি করবো, আল্লাহ করবো যে আল্লাহ তুমি মার্কেটকে এখান থেকে তুলে নাও। তো এখন যদি মার্কেটের আপে যাওয়া লাগে, তাইলে মার্কেট যদি এইখান থেকে আপে যায়, তাহলে তো সবাই প্রফিট পেয়ে গেল। তার মানে যারা আপের ডিসিশন নিছে তাদের সবার প্রফিট দেওয়া লাগবে। এখান থেকে যদি 1 লাখ মানুষ আপের জন্য ট্রেড নেয়, 1 লাখ মানুষ যদি এখান থেকে আপের জন্য ট্রেড নেয়, তাহলে তো 1 লাখ মানুষেরই প্রফিট হবে। তাহলে এখানে ইনস্টিটিউশনের লাভ কি? অর্থাৎ আমার মতন পাবলিক 1,000-2,000 টাকা করে এখানে ইনভেস্ট করছে, আমরাও প্রফিট পাইতেছি। আবার যে বান্দা $1-2 লাখ ইনভেস্ট করছে সেম পজিশনে, অ্যাট দ্য সেম পজিশন, কারণ সে ইনভেস্ট না করলে তার মার্কেট মুভমেন্ট হইতেছে না, সেও প্রফিট পাইতেছে। তাহলে আমার আর তার মধ্যে লাভ কি? কেউ কি এটা করবে? আমি আর যদি $1 লাখ থাকে, আমি কি চাইবো আপনি 1,000 টাকা নিয়ে আমার মতন প্রফিট করেন? নো, আমি এটা তো চাইবো না। সো এখানে যদি মার্কেটকে আপে নিয়ে যাইতে হয়, তাহলে আমাকে মার্কেটে একটা ম্যানুপুলেশন আনতে হবে। ম্যানুপুলেশন নামটা শুনে বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের ফেজ 2, আমাদের মার্কেট কন্ডিশনের ফেজ 2 ম্যানুপুলেশন। অ্যান্ড এইটা কখন আসে? যখন মার্কেটে আপে নিয়ে যাইতে চাই কিন্তু মার্কেটে লিকুইডিটি থাকে না। লিকুইডিটি বলতে মার্কেটে পর্যাপ্ত টাকা থাকে না। পর্যাপ্ত টাকা বলতে কি বোঝায়, আমি আপনাদের ক্লিয়ার করি। ধরেন এখান থেকে মার্কেট আপনি আপে নিয়ে যাইতে হবেন, তাহলে তো আপনার কারো না কারো সেল করা লাগবে, কারো কাছ থেকে তো টাকা নেওয়া লাগবে। যদি নিতে পারেন তাহলেই না আপনার পকেটে ঢোকাবেন, তাই না? তো কেউ যদি সেল না দেয়, কেউ যদি বিক্রি না করে, তাহলে আপনি কিনবেন কি করে? অর্থাৎ আমি বাজারে গেলাম 100 কেজি লেবু কিনবো, বাজারে যদি 100 কেজি লেবু কেউ সেলই না করে, কেউ যদি বিক্রি না করে, আমি কি মেরে ধরে নিব, চুরি করে নিব তো না। তো যেন মানুষ সেল করে, যেন 100 কেজি লেবু বিক্রি করে, তার জন্য আমাকে কি করতে হবে? মার্কেটে একটা প্যানিক সৃষ্টি করতে হবে যে লেবুর দাম পড়ে যাবে, লেবুর দাম পড়ে গেছে। লাইক যে কথা 100 কেজি লেবু কিনে রাখছে, প্রতি কেজি 100 টাকা করে, তারা যদি আমি এইভাবে একটা মাথায় তারা টেনশন ঢুকাই দিতে পারি যে লেবুর দাম 80 টাকা হয়ে যাচ্ছে, তখন সেটা ভয়ে 90 টাকায়ও সেল করে দিবে। সে মনে করবে যাক অল্পের পর যাক, আমি 10 টাকা লসে সেল করে দিই, আমার 80 টাকায় সেল করবো না আমি। এরকমই তো একটা মাথায় আসবে আর কি, সিম্পল মানুষের ব্রেন যারা। এই সেম জিনিসটা মার্কেটে আপনি অ্যাপ্লাই করে দেখেন। যদি কথা আমাকে এখান থেকে মার্কেটে বাই করতে হয়, তাহলে আমাকে প্রথমে মার্কেটে বাকি যে সেলার্স আছে তাদেরকে ভয় দেখাইতে হবে, বাকি যে বায়ার্স আছে তাদেরকে ভয় দেখাইতে হবে যে না, মার্কেট এখান থেকে পড়ে যাবে, তুমি দ্রুত সেল করে দাও। তো আমি কি করব? প্রথমে যদি আমি ইনস্টিটিউশন হতাম, প্রথমে যদি আমার আপে নিয়ে যাওয়ার দরকার হয়, প্রথমে আমি ডাউন নিয়ে যাব, কারণ এইখানে যারা বাই করছে তাদের স্টপ লস থাকবে এই পজিশনে।
অর্থাৎ মানুষ সর্বোচ্চ যদি 100 টাকায় লেবু কেনে, মানুষ সর্বোচ্চ ওয়েট করবে 90 টাকা অবধি, যে 90 টাকায় যদি কথা দাম চলে আসে তাহলে সে ইজি সেল করে দেবে। তারা দেখার দরকার নেই যে তার লাভ হচ্ছে নাকি লস হচ্ছে, তখন সে পিঠ বাঁচাইতে ব্যস্ত হয়ে যাবে। তো আমি কি করব, 100 টাকার লেবু দুম করে 1 লাথে মেরে 90 টাকায় নিয়ে আসবো, এবং মার্কেটে একটা এমন প্যানিক সৃষ্টি করবো যে লেবুর দাম আরও কমে যাবে, 80 টাকা 70 টাকা চলে আসবে। অ্যান্ড এই সেম জিনিসটা মার্কেটে হয়, যখনই মার্কেট এরকম ম্যানুপুলেশন করে, যখন এরকম নিচে টেনে নিয়ে আসে, 100 টাকার লেবু 90 টাকায় নিয়ে আসে, তখন মানুষজন ভয়তে সবাই সেল করে দেয়। অ্যান্ড যখন সবাই প্যানিকে এসে 1 লাখ মানুষের মধ্যে 90,000 মানুষই সেল করে দেয়, তখন বাকি যে 10,000 মানুষ আছে তাদের কাছে কিন্তু হিউজ লেভেলের সুযোগ থাকে কেনার জন্য। তখন তারা উড়াধুরা মার্কেটে বাই করে, অ্যান্ড যার কারণে মার্কেট এখান থেকে আসল, অর্থাৎ ডিস্ট্রিবিউশন, যেটা হচ্ছে মার্কেটের আসল মুভ, সেইটা চলে আসে, তখন মার্কেট এখান থেকে ডাইরেক্ট উপরে চলে যায়। আসলে আপনারা ক্লিয়ার হয়ে বুঝতে পারছেন? তো বলতে পারেন যে ভাই এগুলো তো ফরেক্স এর জন্য ইম্পর্টেন্ট, আমি বাইনারিতে এগুলো কি করব? বাইনারিতে এটা করার অনেক ব্যাপার আছে। আমি আপনাদের জিনিসটা বলি, অনেক সময় আমরা এই জায়গাটায় আপে ট্রেড করে বসে থাকি, রেঞ্জিং মার্কেট হইতেছে, এখানে আপে ট্রেড করে বসে থাকি, আমাদের যায় লস। দেন আবার ব্রেকআউট আসছে, আমরা আবার কন্টিনিউ ডাউনে ট্রেড করতে যাই, তখন আবার এখানেও খাই লস, এখানেও খাই লস। অর্থাৎ এটাকে আমরা ডাউন ট্রেন্ড মনে করি। এই যে জায়গাটা আছে যেটা হচ্ছে ম্যানুপুলেশন, এই ম্যানুপুলেশনকে আমরা অনেকেই ডাউন ট্রেন্ড হিসেবে মনে করি, এটাকে ডিস্ট্রিবিউশন মনে করি যে মার্কেটে ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে, এখন যদি আমরা ডাউনে ট্রেড প্লেস করি তাহলে আমাদের প্রফিট যাবে, বাট তখনই মার্কেট রিভার্স করে যায়। তো আমাদেরকে মার্কেটের কন্ডিশন, মার্কেটের ফেজ বুঝতে হবে, আমাদের শুধুমাত্র এই জায়গাগুলোয় ট্রেড করতে হবে। ডিস্ট্রিবিউশন যে ফেজটা আছে এই জায়গাটায় আমাদের সবসময় কন্টিনিউ ট্রেড করতে হবে। দেন অ্যাকুমুলেশন যে ফেজটা আছে এখানে সবসময় আমাদের রিভার্সালে ট্রেড প্লেস করতে হবে। অ্যান্ড যে ম্যানুপুলেশন আছে এখানে আমাদের সবসময় রিভার্সালে ট্রেড করতে হবে অথবা অ্যাভয়েড করতে হবে, কারণ নাম শুনেই বুঝতে পারছেন ম্যানুপুলেশন এখানে যে কোনো কিছু হইতে পারে। তো আমরা যদি মার্কেটে কন্ডিশন বুঝতে পারি, ওই যে কথা আছে না, আপনার যদি হাজারো নলেজ থাকে কিন্তু মার্কেট যদি খারাপ থাকে আপনার প্রফিটেবল কেউ বানাইতে পারবে না। আপনি পিপিআর শিখছেন, আপনি পিপিআরে হিউজ প্রফিট করতে পারবেন, কিন্তু আপনার ট্রেড করতে হবে ডিস্ট্রিবিউশনে, আপনার ট্রেড করতে হবে অ্যাকুমুলেশনে। আপনি যদি যান ম্যানুপুলেশনে ট্রেড করতে, পিপিআর কেন, দুনিয়ার হাজার প্রফিটেবল স্ট্র্যাটেজি আপনাকে প্রফিটেবল বানাইতে পারবে না, কারণ আপনি ট্রেড করতেছেন ভুল জায়গায়। বুঝেন না জিনিসটা? আপনি যদি শীতকালে লেবু পানি বিক্রি করতে চান ঠান্ডা, তাহলে কি সেটা বিক্রি হবে? আপনি ধরেন 80 টাকায় লেবু কিনলেন, আমি মানলাম যে আপনি 80 টাকায় লেবু কিনছেন, আপনি বিশাল জিতছেন লাইফে, বাট আপনি বিক্রি করতে গেছেন লেবু পানি হচ্ছে শীতকালে, তাহলে কি আপনার লেবু পানি বিক্রি হবে না আপনার লাভ হবে? ব্যবসায় তো লাল বাতি উঠে যাবে। তো সেম জিনিসটা, আপনি হাজার স্ট্র্যাটেজি শিখছেন, বাট আপনি যদি সেটা অ্যাপ্লাই করেন ম্যানুপুলেশনে, তাহলে আপনার জীবনে অ্যাকুরেসি ভালো আসবে না। আপনার অ্যাপ্লাই করতে হবে অ্যাকুমুলেশনে রিভার্সাল স্ট্র্যাটেজি, কন্টিনিউ স্ট্র্যাটেজি আপনার অ্যাপ্লাই করতে হবে ডিস্ট্রিবিউশন। অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে অনেকগুলো কন্ডিশন আছে, সেইগুলো আমরা সামনে আলোচনা করব। তো আশা করি আপনারা জিনিসটা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। অ্যান্ড এই পার্টটা আপনারা আরেকবার দুইবার দেখবেন, কারণ ভবিষ্যতে সকল স্ট্র্যাটেজি আপনার এই পার্টের উপরে ডিপেন্ড করবে, কারণ আপনি যত বেশি ডিস্ট্রিবিউশনে ট্রেড করতে পারবেন, অ্যাকুমুলেশনে ট্রেড করতে পারবেন, তত আপনার অ্যাকুরেসি ইনক্রিজ হবে। অ্যান্ড চলেন এখন আমরা এটা মার্কেটে অ্যাপ্লাই করে দেখি। আচ্ছা, এই জায়গাটা লক্ষ্য করেন, এখানে আমরা ইউরো ইউএসডি মার্কেট অর্থাৎ সেম মার্কেটে আছে, আজকের দিনের মার্কেট। অ্যান্ড এখানে যদি আমি আপনাদেরকে বলি যে ভাইয়া এখানে আপনি খুঁজে বের করেন যে কোনটা অ্যাকুমুলেশন, কোনটা অ্যাকুমুলেশন, কোনটা ম্যানুপুলেশন, কোনটা ডিস্ট্রিবিউশন, তাহলে কি আপনি পারবেন? যদি আপনার আনসার হ্যাঁ হয় তাহলে আপনি ভিডিওটা সঠিকভাবে দেখছেন বা আপনার অ্যাকুরেসি সঠিক আছে, যদি না হয় তাহলে আরেকবার দেখে আসেন। তো আমি একবার দেখাই দিই আপনাদের। এইখানে এই জায়গাটা হচ্ছে অ্যাকুমুলেশন, ঠিক আছে? আপনি আরো বড় হিসেবে ধরতে পারেন, যত বড় ধরবেন, যত বড় টাইম ফ্রেমে যাবেন, তত আপনার জিনিসটা ইজি হবে। আমরা টাইম ফ্রেম সম্পর্কেও পরে আবার কথা বলবো। তো এইটা হইতেছে অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন কেন? এখানে মার্কেট ইনডিসিশন মুডে গেছে, যদিও এটা ছোট একটা অ্যাকুমুলেশন, বেশি বড় না, তারপরে যতটুকু আছে আলহামদুলিল্লাহ। তো এখানে মার্কেট অ্যাকুমুলেশন মুডে ছিল, অ্যান্ড অ্যাকুমুলেশন মুডে থাকার পরে এই জায়গাটায় মার্কেট ব্রেকআউট আসছে। একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যে ব্রেকআউটটা আসছে, প্রতিবার অ্যাকুমুলেশনে মার্কেট কিন্তু একবার উপরে টাচ করছে, একবার নিচে টাচ করছে, একবার উপরে টাচ করছে, একবার নিচে টাচ করছে। শুধু এই জায়গাটাই মার্কেট উপরে টাচ করার পরে নিচে আসতে পারে নাই, কারণ মার্কেটের প্রেশার বেড়ে গেছে, তার মানে অলরেডি ইনস্টিটিউশন এর মধ্যে ঢুকে গেছে। কারণ যদি ইনস্টিটিউশন না ঢুকতো, যদি আমাদের মতন ফকির মিসকিন মার্কেটে থাকতো, তাহলে জিনিসটা কেমন দেখতে লাগতো, তখন মার্কেট এখান থেকে নিচে আসতো। বাট যেহেতু মার্কেট নিচে আসতে পারে নাই, আমাদের মতন ফকির মিসকিন এখান থেকে সেল দিছে অনেকে,
তারপরও যেহেতু মার্কেট নিচে আসে নাই, তার মানে এখানে বিগ প্লেয়ার ইন্টার করে গেছে, অ্যান্ড বিগ প্লেয়ার কি করছে, মার্কেটকে ব্রেকআউট করে উপরে নিয়ে গেছে। এই ক্যান্ডেলটা দিয়ে মার্কেট ব্রেকআউট আসছে। দেখতেই পারবেন যে ব্রেকআউট আসলে বুঝতে পারবেন, ব্রেকআউটের মানে অ্যাকুমুলেশন ফেজ যখন ব্রেকআউট আসে তখন দুইটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন। অ্যাকুমুলেশন ফেজে ব্রেকআউটের দুইটা জিনিস হইতেছে, দেখেন যখন এইভাবে চলতে থাকবে, যেখানে ব্রেকআউট আসবে লাস্ট টাইম ওইবার আর নিচে আসবে না, ওইবার আর নিচে আসবে না, ওইবার হাফ আসবে বা একটু আসবে, বেশি আসবে না। এইটা হইতেছে প্রথম ইঙ্গিত যে মার্কেট ব্রেকআউট আসবে। এন্ড দ্বিতীয় ইঙ্গিত হইতেছে পরবর্তী 1-2 ক্যান্ডেলের মধ্যে মার্কেট এই যে দাগটা আছে, যে লিমিটে মার্কেট এতক্ষণ ছিল উপরে অথবা নিচে, সেইটারে ব্রেক দিয়ে দিবে। এই দুইটা জিনিস আপনারা লক্ষ্য করলে অ্যাকুমুলেশনের ব্রেকআউট ধরতে পারবেন। সো এখানে আমাদের অ্যাকুমুলেশনের ব্রেকআউট এসে গেছে, অ্যান্ড ব্রেকআউট আসার পরে মার্কেট উপরে গেছে। এইবার যারা বুঝবে না, যারা সকিনা রোজিনা ট্রেডারদের ভিডিও দেখছে, তাদের কাছ থেকে শিখছে, তারা মনে করবে যে এখান থেকে ব্রেকআউট যেহেতু আসছে মার্কেট এখন কন্টিনিউ যাবে, তারা উড়াধুরা আপে ট্রেড করতে থাকবে, প্রতি ক্যান্ডেলে তারা আপে ট্রেড করবে। লাইক তারা কি করবে, তারা এখানে যে সাপোর্ট লেভেল আছে অথবা এখানে যে ছোট্ট একটা ডিমান্ড জোন আছে, এখন আমরা সাপোর্ট লেভেল নিয়ে কথা বলবো না, কারণ এখন আমরা অ্যাডভান্স টপিকে চলে গেছি। এখন যেখানে ডিমান্ড জোন আছে, সকিনা রোজিনা তারা কি করবে, এই ডিমান্ড জোনে যেহেতু মার্কেট ব্রেকআউট আসছে, মার্কেট এখন উপরে যাবে, সো তারা ডিমান্ড জোনে এখান থেকে আপে ট্রেড প্লেস করবে, অ্যান্ড তারা ডিপ লস খাবে, একটু লস না, ডিপ লস খাবে, দেখছেন। অ্যান্ড যারা আপনারা স্মার্ট আছেন, যারা ভাইয়ের ভিডিও দেখছেন, ভাইয়ের কাছ থেকে শিখছেন, তারা জানবেন যে এখন যে ব্রেকআউট আসছে, প্রথম যে ব্রেকআউট, এটা হচ্ছে ম্যানুপুলেশন, অর্থাৎ এটা হচ্ছে ম্যানুপুলেশন ফেজ, ঠিক আছে। এটা অ্যাকুমুলেশন, এইটা ম্যানুপুলেশন। অ্যান্ড ম্যানুপুলেশন আসার পরে যখন সবাইকে মার্কেট আউট করে দিছে, এইবার মার্কেটে ইম্পালসিভ মুভ আসবে, মার্কেট এখন ডিস্ট্রিবিউশন ফেজে যাবে। অ্যান্ড দেখেন মার্কেটে কি মুভমেন্টটা আসছে, দেখছেন মুভমেন্টটা, দেখছেন এইখানে এই যে মুভমেন্টটা যদি আপনারা ধরতে পারেন, যদি আপনারা অ্যাকুমুলেশন ধরতে পারেন, এখানে যদি সাপোর্ট থেকে ডাউনের রেজিস্ট্যান্স থেকে আপে ট্রেড করেন, এখানে সব প্রফিট, প্রত্যেকটা এন্ট্রি প্রফিট, একটা, দুইটা, তিনটা, চারটা এন্ট্রি এখানে আপনি প্রফিট পাবেন নন এমটিজিতে। এখানে 4টা ব্যাক টু ব্যাক নন এমটিজি শিওর শর্ট, বাইনারি ট্রেডিং এর কথা বলতেছি, 4টা ব্যাক টু ব্যাক নন এমটিজি শিওর শর্ট আপনারা পাবেন। আবার আপনারা যদি জাস্ট এইটারে অ্যাভয়েড করতে পারেন, ম্যানুপুলেশনটারে অ্যাভয়েড করতে পারেন, যে ম্যানুপুলেশনে আমি ট্রেড করবো না, তাহলে আপনারা এখানে লসটা অ্যাভয়েড করতে পারবেন। আমি আপনাদের জাস্ট ভাবেন জিনিসটা, শুধুমাত্র যে প্রফিট করা শেখাইতেছি না, লস অ্যাভয়েড করাও আপনাদের শেখাইতেছে এখানে। এই জিনিসটা কিন্তু কেউ শেখায় না, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। বড় বড় ট্রেডাররা এটাই সবসময় বলে, প্রফিট সবাই করতে পারে, লস অ্যাভয়েড করা শেখাও। তো আমি সেটা আপনাদের শেখাইতেছি। অ্যান্ড যদি কথা আপনারা ডিস্ট্রিবিউশন শিখতে পারেন, তাহলে এখান থেকে আল্লাহর নামে যে চোখ বন্ধ করে যদি ডাউনে মারতেও যান, মিনিমাম 10-20টা আপনারা শিওর শট বের করতে পারবেন। জাস্ট চোখ বন্ধ করে যদি ডাউনে মারেন, ভলিউম বাড়ছে ডাউন, 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 মানে উড়াধুরা শুধু মারতে থাকবেন, সব প্রফিট। আমি পরে শেখাবো যে কিভাবে আপনারা মারবেন, উড়াধুরা মারারও সিস্টেম আছে, অ্যান্ড ওইটাও আমি আপনাদের শেখাবো। তো আশা করি আপনারা অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, ডিস্ট্রিবিউশন সবকিছু বুঝতে পারছেন। অ্যান্ড প্রত্যেকটা জায়গায় যে ম্যানুপুলেশন আসবে ব্যাপারটা এমন না, মাঝে মধ্যে ম্যানুপুলেশনও না এসেও মার্কেট মুভমেন্ট আসে, বাট ওইটা খুব রেয়ার, ঠিক আছে। মোস্ট অফ দ্য কেস ম্যানুপুলেশন একবার আসবেই। সো প্রথম মুভমেন্টটা একটু কেয়ারফুল থাকবেন, যেরকম এখানে অ্যাকুমুলেশন ছিল, এইটা হচ্ছে ম্যানুপুলেশন, এইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, দেখছেন। আবার এখানে দেখেন, এখানে কিন্তু ম্যানুপুলেশন আসে নাই। অ্যান্ড কেন আসে নাই, এখানে কিন্তু ডাইরেক্ট মুভমেন্টটা আসছে। যদি অ্যাকুমুলেশন ছোট হয় তাহলে ম্যানুপুলেশন আসার চান্স কম থাকে। কারণ কি, আমি আপনাদের বলছি, কিন্তু কথা ভালো করে মনোযোগ দিয়েন, যে যখন অ্যাকুমুলেশন হবে, এর মধ্যে যেই পরিমাণ ডলার ইনভেস্ট হবে, লাইক এখানে $1,00,000, এখানে 1 লাখ, এখানে 1 লাখ, এখানে 1 লাখ, এরকম করে যতটা $10 লাখ ইনভেস্ট হইলে মুভমেন্ট আসতে $10 লাখ লাগবে। $10 লাখ না, সরি, এটার 3 গুণ 4 গুণ লাগবে। বাট যদি অ্যাকুমুলেশন কম হয়, $1 লাখ হয়, তখন কিন্তু $2 লাখ মুভমেন্ট চলে আসবে। অ্যান্ড যত কম ডলারে মুভমেন্ট আসবে, তত মার্কেট যে মেকার আছে, যারা স্ট্রাকচার মেক করে বা যারা ইনস্টিটিউশন আসে, তারা ট্রাই করে যে দরকার নাই,
ম্যানুপুলেশনের দরকারই নাই। লাইক আপনি মশা মারতে কামান কেন আনবেন? আপনার $1,00,000 দরকার, মার্কেটে $1,00,000 সেল করার মতন পাবলিক বহুত আছে, আমার মতন আপনার মতন ফকির মিসকিন বহুত আছে। তো তখন তারা আর কষ্ট করে ম্যানুপুলেশন আনে না, তারা ডাইরেক্ট মার্কেটকে আপসাইড মুভমেন্ট দিয়ে দেয়। বাট যখন এটা অনেক বড় হয়ে যায়, অনেক বড় রেঞ্জিং মার্কেট তৈরি হয়ে যায়, অ্যাকুমুলেশন যখন অনেক বড় হয়, তখন ওদের ইচ্ছা অনিচ্ছায় যখন $30,00,000 লাগবে, কনে 2 লাখ কনে 30 লাখ, তখন তাদের ইচ্ছা অনিচ্ছায় ম্যানুপুলেশন আনতে হয়। ম্যানুপুলেশন আসলে আনা হয় মার্কেটে ডিমান্ড ক্রিয়েট করার জন্য বা সাপ্লাই ক্রিয়েট করার জন্য। অ্যান্ড এটা আসলে আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা মার্কেটে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, আপনারা অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন, ম্যানুপুলেশন এই ফেজগুলা ধরতে পারবেন। অ্যান্ড সবসময় অ্যাকুমুলেশনে নোট করেন, অ্যাকুমুলেশনে রিভার্সালে ট্রেড করবেন, অর্থাৎ রেঞ্জিং মার্কেটের স্ট্র্যাটেজিগুলো ইউজ করবেন। ম্যানুপুলেশন টোটালি অ্যাভয়েড, কোনো দরকার নাই, ওটা হচ্ছে লস করার জায়গা। অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এখানে আপনারা ইউজ করবেন যেগুলো আমাদের কন্টিনিউ স্ট্র্যাটেজি আছে অথবা যেগুলো আপনার রিভার্সাল আছে, ওইগুলো ইউজ করতে পারেন, বাট ওইগুলো আমরা পরে বলবো। ডিস্ট্রিবিউশনে স্ট্র্যাটেজি ইউজ করা সহজ, ঠিক আছে? ডিস্ট্রিবিউশনে চোখ বন্ধ করে ট্রেড করলেও প্রফিট হয়। অ্যান্ড আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা মার্কেটে একটু মুভমেন্ট সম্পর্কেও জানবো, যে মার্কেটে কোন টাইমে কেমন মুভমেন্ট আসে, দেন ওইটা আমাদেরকে একটু হেল্প করবে মার্কেটে অ্যাকুরেসি ইমপ্রুভ করতে। ওকে, আমরা এখন মার্কেট কন্ডিশন সম্পর্কে বুঝে ফেললাম, অ্যান্ড এটা আমাদেরকে সাহায্য করবে মার্কেট অ্যানালাইসিস করতে। বাট যেহেতু আমরা বাইনারি ট্রেডার, আমরা জাস্ট একটা অথবা দুইটা ক্যান্ডেলে প্রেডিকশন করলে আমাদের হইতেছে, তো মার্কেটের মুভমেন্ট ওইটা জানাও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ মার্কেটে আমরা অ্যানালাইসিস করলাম, মার্কেটের পারফেক্ট পজিশন আমরা খুঁজে বের করলাম, অর্থাৎ মার্কেটে আমরা ডিস্ট্রিবিউশন ফেজটা খুঁজে বের করলাম, যে এখন মার্কেটের ডিস্ট্রিবিউশন চলতেছে। তার মানে এই না যে আমরা প্রতিটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করবো, আমাদের মার্কেট মুভমেন্ট সম্পর্কে বুঝতে হবে। তো মার্কেট মুভমেন্ট মূলত দুই প্রকার হয়, বা দুই প্রকার জানলে আমাদের হইতেছে। তো প্রথম হইতেছে ইম্পালসিভ, ঠিক আছে, ইম্পালসিভ মুভমেন্ট। অ্যান্ড দ্বিতীয়টা হইতেছে কারেক্টিভ মুভমেন্ট। সো এখানে ইম্পালসিভ যে মুভমেন্টটা আছে, এই মুভমেন্ট হইতেছে আমাদের জন্য বেস্ট, ঠিক আছে? এই মুভমেন্টটা আমরা অলওয়েজ ট্রেড করার চেষ্টা করব। আর কারেক্টিভ যে মুভমেন্টটা আছে, এখানে আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে? এখানে আমরা ট্রেড করব না, এই মুভমেন্টে ট্রেড করলে আমাদের লস যাওয়ার চান্স থাকবে বেশি। ওকে, সো লেটস গো, আমরা এটা দেখি যে এটা কোথায় কারেক্টিভ আর কোথায় ইম্পালসিভ। ধরেন এখানে আছে ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে, কেমন আমরা ডাউন ট্রেন্ডটা বুঝছি সেটা তো আপনাদের দেখাই দিলাম, যে এখানে প্রথমে অ্যাকুমুলেশন চলছে, দেন ম্যানুপুলেশন চলছে, দেন অ্যাকুমুলেশন ফেজটাতে যে ব্রেকআউট দিছে মার্কেট, দেন এখান থেকে আমরা ডাউন ট্রেন্ড কনফার্ম হয়ে গেছে। যারা আমাদের মার্কেট স্ট্রাকচার দেখছেন ভিডিওটা, তারা জানেন, আশা করি দেখছেন যে কোর্সের প্রথম পার্ট, ওইখানে আমরা কিন্তু ক্লিয়ারভাবে ধারণা দিছি যে মার্কেটের কিভাবে একটা ট্রেন্ড তৈরি হয়, অর্থাৎ কিভাবে হায়ার হাই হায়ার লো তৈরি হয়। তো লাস্ট বার যে মানে লোয়ার লোটা ছিল, এটা হচ্ছে লাস্ট লোয়ার লো, ঠিক আছে? অ্যান্ড আই থিঙ্ক এইখানে একটা কনফিউশন থাকবে আপনাদের লোয়ার লোতে, তো আপনারা চাইলে ভিডিওটা আরেকবার দেখে আসতে পারেন। বাট এগুলো আপনাদের শিখতেই হবে, এই নামগুলো না শিখলে ভাই ট্রেডার হইতে পারবেন না, একেবারে ফ্রিতে তো ট্রেডার হওয়া যায় না, কিছু তো মুখস্থ করতেই হবে, তাই না? তো এই যে লোয়ার লোটা আছে, লাস্ট বারের লোয়ার লো, এখানে যে ব্রেকআউটটা আসছে, দ্যাটস মিন এখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ড আমাদের কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে? এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, দ্যাটস মিন এটা ডাউন ট্রেন্ড আমাদের কনফার্ম হয়ে গেছে। বলতে পারেন ভাই চেঞ্জ অফ ক্যারেক্টার কি? চেঞ্জ অফ ক্যারেক্টার হইতেছে যখন মার্কেট অ্যাকুমুলেশন থেকে ম্যানুপুলেশনে যাবে, দেন ম্যানুপুলেশন থেকে যখন ডিস্ট্রিবিউশনে ঢুকবে, ঢোকার টাইমে অ্যাকুমুলেশনের যে লেভেলটা আছে, অর্থাৎ অ্যাকুমুলেশনের লেভেল কিন্তু এইটা, এই লেভেলটা যে লোয়ার লো, লাস্ট যে লোয়ার লো, এখানে একটা লোয়ার লো মার্কেট তৈরি করবেই। অ্যাকুমুলেশনের যে লেভেল থাকবে, এখানে মার্কেট একটা লোয়ার লো তৈরি করবে এরকম, ঠিক আছে? প্রতিটা অ্যাকুমুলেশনে একটা লোয়ার লো থাকে, তো লাস্ট যে লোয়ার লো থাকবে, ওইখানটা যদি মার্কেট ব্রেকআউট দেয়, ঠিক আছে, তাহলে ডাউন ট্রেন্ড কনফার্ম হয়ে যাবে। অ্যাকুমুলেশন লেভেলকে ব্রেকআউট দেওয়ার পরে লাস্ট লোয়ার লোরে যদি ব্রেকআউট দেয় মার্কেট, অথবা লোয়ার হাইডে যদি ব্রেকআউট দেয়, অর্থাৎ আমি যদি আপনার একটু ক্লিয়ার করে বলি, আমি বুঝতে পারছি, আপনারা হয়তো বুঝতেছেন না। তো ধরেন এই যে অ্যাকুমুলেশন চলতেছে, চলার পরে মার্কেট যখন অ্যাকুমুলেশনটারে ব্রেকআউট দিবে, দেওয়ার পরে মার্কেট কিন্তু আরেকবার নিচে আসবে। ধরেন কথা মার্কেট ডাইরেক্ট চলে গেছে, ম্যানুপুলেশন আসে নাই, তারপরও কিন্তু মার্কেট এখানে একবার নিচে আসবে, এসে এই যে লেভেল আছে যেটা, এটাই টাচ করবে, করে তারপর উপরে যাবে। অ্যান্ড মার্কেট যখন মানে আপ ট্রেন্ডে যাবে, তখন এই যে লাস্ট যে
হায়ার হাইটা আছে এইটাকে যে ব্রেকআউট দেবে সেই আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হবে আর আমাদের মার্কেটে আপ ট্রেন্ড কনফার্ম হবে। অ্যান্ড সেম জিনিসটা যখন মার্কেট এরকম অ্যাকুমুলেশনে থাকবে, থাকার পরে যখন ডাউন ট্রেন্ডে সে ব্রেকআউটটা দিবে, দেওয়ার সময় যদি মার্কেট ম্যানিপুলেশন নাও করে, তো লাস্ট যে মানে লোয়ার হাইটা আছে বা লোয়ার লোটা আছে, যেটাই থাক, সরি লোয়ার লো আর কি, এই যে লোয়ার লো আছে এইটারে যখনই মার্কেট ব্রেকআউটটা দিবে দেন আমাদের ডাউন ট্রেন্ড কনফার্ম হয়ে যাবে। মানে লাস্ট যে কার্ভটা থাকবে, ঠিক আছে, আপনি যদি নাম মনে নাও রাখতে পারেন, লাস্টে যে কার্ভটা থাকবে এইটাকে ব্রেকআউট দিতে হবে। সরি, যদি বলেন যে ভাই ব্রেকআউট না দিতে পারলে কি হবে, ব্রেকআউট না দিতে পারলে ওটা ম্যানিপুলেশন হবে। দেখছেন একটা লজিক আর একটা কেমনে মেলে, আমি কেন একসাথে সবগুলা শেখাইতেছি। এইখানে দেখেন, যখন ফর দ্য ফার্স্ট টাইম যখন অ্যাকুমুলেশনের পরে মার্কেট এখানে ব্রেকআউট আসছে, এই যে লাস্ট যে হায়ার হাইটা আছে, ঠিক আছে, এই যে এটা হচ্ছে মার্কেটের হায়ার হাই, অর্থাৎ অ্যাকুমুলেশনের পরে মার্কেটের হায়ার হাই হইতেছে এইটা। মার্কেট পরবর্তীবার কিন্তু এই হায়ার হাইটারে ব্রেকআউট দিতে পারে নাই, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আপনার ম্যানিপুলেশন ছিল। মার্কেট এখানে আপ ট্রেন্ড কনফার্ম করতে পারে নাই, দ্যাটস মিন এটা ম্যানিপুলেশন। কীভাবে ম্যানিপুলেশন চিনবেন বুঝতে পারছেন? ইয়েস, যদি মার্কেট অ্যাকুমুলেশনের পরে যে হায়ার হাইটা তৈরি করবে, হায়ার হাই, ঠিক আছে, মানে আপ ট্রেন্ডের জন্য হায়ার হাই আর ডাউন ট্রেন্ডের জন্য লোয়ার লো, তো লাস্ট যে হায়ার হাইটা মার্কেট তৈরি করবে, এই হায়ার হাইটারে যদি ব্রেকআউট না দিতে পারে, এখানে যেমন ব্রেকআউট দিতে পারে নাই, তখন এটা ম্যানিপুলেশন, মানে ওইটা আপ ট্রেন্ড কনফার্ম হয়নি। অ্যান্ড যদি মার্কেট ব্রেকআউট দেওয়ার পরে যদি লোয়ার লোরে, এই এটা হচ্ছে লোয়ার লো, ঠিক আছে, মার্কেটের লোয়ার লো হচ্ছে এইটা লোয়ার লো, ওকে, আগের বেটটা হয়তো ভুল গেছিল। তো মার্কেটের লোয়ার লো যেটা আছে এটারে যদি ডাউন ট্রেন্ডে ব্রেকআউট দিতে পারে, যেমন এখানে পারছে, তাহলে আমাদের ডাউন ট্রেন্ড কনফার্ম হয়ে যাবে, এটা আমাদের কারেক্ট ডিস্ট্রিবিউশন ফেজ হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড দেন আমাদের ধরেন এতটুকু আমরা বুঝতে পারছি, অ্যান্ড আপনারা যা বুঝেন নাই আমি জানি বুঝবেন না, একবারে আপনাদের ঘোলাই যাবে, আপনারা খাতায় নোট করবেন, মাস্ট বি নোট করবেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। নোট না করলে ভাই জীবনে শিখতে পারবেন না। আমার যদি ভাই ছোটো ভাইটাই থাকতো যারা আমি শেখাইতেছি, এক থামের ওই জানলার দিয়ে বাইরে ফেলে দিতাম যে ভাই তুই নোট করতেছিস না কেন, কারণ এই জিনিসগুলো ভাই আমার নিজেরই মাথায় এখনও ঘোলাই যায়, দেখলেন এটা ঘোলাই গেছিলো। বাট মার্কেটে গেলে অটোমেটিক ঠিক হয়ে যায়, কারণ এটা আমার প্র্যাকটিস করতে 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 এখন হয়ে গেছে। তো আপনারা নোট করবেন অ্যান্ড প্র্যাকটিস করবেন, ওকে। আবার খারাপভাবে নিয়েন না যে ছোটো বাইরে থামা মেরে খানাই ফেলছে, আবার কেস টেস করে দিয়েন না, ওই সরি শিশু নির্যাতনের। বাই দ্য ওয়ে, জোকস অ্যাপার্ট, অ্যান্ড দেখেন এখানে কিন্তু মার্কেটে আমরা যদি জিনিসটা অ্যানালাইসিস করি, তো এটা হচ্ছে আমাদের লোয়ার লো, লোয়ার হাই, দেন আবার মার্কেট লোয়ার লো তৈরি করছে, দেন এটারে আবার ব্রেকআউট দিছে, দেন আবার লোয়ার হাই তৈরি করছে, আবার লোয়ার লো তৈরি করছে, লোয়ার হাই তৈরি করছে, লোয়ার লো তৈরি করছে, লোয়ার হাই তৈরি করছে, লোয়ার লো তৈরি করছে, অ্যান্ড এইভাবে কিন্তু মার্কেট কন্টিনিউ করছে একদম নিচ অব্দি আর কি, ঠিক আছে। এইবার এইখানে আমাদের মেন যে এখন আমরা যারা শিখতে আসছি যে আমাদেরকে ইম্পালসিভ অ্যান্ড কারেক্টিভ এই দুইটা জিনিস খুঁজে বের করতে হবে। লেটস গো, ঠিক আছে। তো এখানে কারেক্টিভ কোনগুলা, যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে ডাউনের যে মুভমেন্টটা আছে, অর্থাৎ প্রত্যেকটা সাপ্লাই কারেক্টিভ ওই ইম্পালসিভ, ডাউন ট্রেন্ডে প্রত্যেকটা সাপ্লাই হচ্ছে ইম্পালসিভ মুভ, আর আপ ট্রেন্ডে প্রত্যেকটা ডিমান্ড হইতেছে ইম্পালসিভ, অর্থাৎ আপ ট্রেন্ডে ডিমান্ড হইতেছে ইম্পালসিভ অ্যান্ড ডাউন ট্রেন্ডে সাপ্লাই হইতেছে ইম্পালসিভ। নোট করে রাখেন, আপ ট্রেন্ডে সাপ্লাই আপ ট্রেন্ডে ডিমান্ড হইতেছে ইম্পালসিভ অ্যান্ড ডাউন ট্রেন্ডে সাপ্লাই হইতেছে ইম্পালসিভ। এখন এখানে বলেন যে সাপ্লাই কোনগুলা, এইটা হইতেছে সাপ্লাই, আমি যদি মুছে দিই একটু, এখানে সাপ্লাই কোনগুলা, যেহেতু এটা ডাউন ট্রেন্ড, এইটা হইতেছে সাপ্লাই, এইটা হইতেছে সাপ্লাই, এই যে মাঝখানের এটা হইতেছে সাপ্লাই, এইটা হইতেছে সাপ্লাই, এইটা হইতেছে সাপ্লাই, এইটা হইতেছে সাপ্লাই, অ্যান্ড অলসো এইটা হইতেছে সাপ্লাই। এই প্রত্যেকটা হইতেছে সাপ্লাই, অ্যান্ড এই প্রত্যেকটা সাপ্লাই হইতেছে ইম্পালসিভ, ওকে, ক্লিয়ার। এই প্রত্যেকটা সাপ্লাই হইতেছে ইম্পালসিভ, আর বাকি যেগুলো থাকতেছে এইগুলো হচ্ছে কারেক্টিভ। বলতে এই যে মাঝখানে এইগুলা, এই যে মানে ডাউন ট্রেন্ডে এই যে একটু একটু করে রিভার্স করে না, একটু করে শয়তানে লাড়ে আর মার্কেট উপরে যায়, এইগুলারে বলে কারেক্টিভ, ওকে। এই যে ছোট ছোট এইগুলারে বলে কারেক্টিভ, মানে ডাউন ট্রেন্ডে যখন মার্কেট আপে যায় ওটাকে বলে কারেক্টিভ। সো আমরা বুঝতে পারলাম যে কোনটা ইম্পালসিভ বলে অ্যান্ড কোনটা কারেক্টিভ বলে। ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডও জিনিসগুলো সেম, জাস্ট এটার অপোজিট, ওকে। অ্যান্ড এগুলো নোট করে রাখেন, নাহলে মনে থাকতো না। আমি আজকে যে পরিমাণ ইনফরমেশন দিচ্ছি আমার নিজের মাথায় হ্যাং হয়ে যাইতেছে, তো আপনারা মনে কেমনে রাখবেন এটা আমিও
টেনশনে আছি, বাট আপনার ভাইকে কোয়েশ্চেন করতে পারবেন টেলিগ্রামে @TraderFX অফিসিয়ালে, অথবা লাইভ স্ট্রিমে করলে সব থেকে বেস্ট হয়। প্রতিদিন রাত 10টার সময় আমরা লাইভে আসি আমাদের চ্যানেলে। তো যাই হোক, আমরা ইম্পালসিভ মুভটা খুঁজে বের করলাম, প্রতিটা জায়গা থেকে ইম্পালসিভ। অ্যান্ড ইম্পালসিভ মুভে আমাদের সবসময় ডাউনে ট্রেড প্লেস করতে হবে। ডাউন ট্রেন্ডের ইম্পালসিভ মুভে আমাদের সবসময় ডাউনে ট্রেড প্লেস করতে হবে, তাহলে আমাদের ইজি প্রফিট হবে। আর কারেক্টিভ যে মুভমেন্টগুলো থাকবে এগুলো আমাদের কি স্কিপ করতে হবে। কারেক্টিভে আমাদের কখনো ট্রেড করা যাবে না, আমাদের যা কারেক্টিভ থাকবে এইগুলো আমরা স্কিপ করব, ঠিক আছে। কারেক্টিভে আমরা কখনো ট্রেড করব না, জাস্ট ইম্পালসিভে আমরা ট্রেড করব, তাইলে আমাদের সব উইন আসার চান্স থাকবে অনেক 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 বেশি, বুঝতে পারছেন। অ্যান্ড কখনো কারেক্টিভে আমরা ট্রেড করব না, জাস্ট ইম্পালসিভ মুভমেন্টে ট্রেড করব। অ্যান্ড আমি যদি একটু আপ ট্রেন্ডে এই জিনিসটা দেখাই, এখানে দেখেন অ্যাকুমুলেশন, দেন সরাসরি এখানে ব্রেকআউট আসছে, উইথাউট এনি আপনার ম্যানিপুলেশন মার্কেট নিচে আসছে। অ্যান্ড মার্কেটে এটা হচ্ছে হায়ার হাই। আমি কি বলছিলাম, যদি হায়ার হাইরে ব্রেকআউট দিতে পারে তাহলে আর ম্যানিপুলেশন আসবে না, মনে আছে তো? ভুলে গেলে আরেকবার দেখে আসেন। যদি অ্যাকুমুলেশনের পরে মার্কেট ব্রেকআউট দেওয়ার পরে যদি হায়ার হাই রে অথবা লোয়ার লো রে, যেই দিকে ব্রেকআউট দিবে, আপে দিলে হায়ার হাই, ডাউনে দিলে লোয়ার লো, যেই দিকে ব্রেকআউট দিবেন, যদি লাস্ট হায়ার হাই রে ব্রেকআউট করতে পারে, দেন ওইটা একটা কারেক্ট মুভমেন্ট হবে, এখানে আর কোনো ম্যানিপুলেশন আসবে না। তো দেখেন এখানে মার্কেট আপে চলে গেছে। এবার আপনারা বলেন তো এখানে ইম্পালসিভ মুভমেন্ট কোনটা সূত্র মনে করেন? ইয়েস, আপনার মনে আছে দেখছি, আমি তো বললাম ভুলে যাবেন। তো কারেক্ট ধরছেন, যেহেতু এটা আপ ট্রেন্ড সেহেতু এখানে প্রতিটা ডিমান্ড হইতেছে ইম্পালসিভ। সো এখানে ডিমান্ড কোনটা আছে? এইটা হইতেছে আমাদের ডিমান্ড, দেন এইটা হইতেছে আমাদের ডিমান্ড, দেন এইটাও হইতেছে আমাদের ডিমান্ড। অ্যান্ড এই প্রতিটা ডিমান্ড জোনে আমরা কোন দিকে ট্রেড করব? ইয়েস, আপের দিকে, ঠিক আছে, কারণ আমরা ট্রেন্ডের পক্ষে যাবো অ্যান্ড অবভিয়াসলি মার্কেট স্ট্রাকচারের পক্ষে যাবো। এখন শুধু যে আমরা ট্রেন্ডের পক্ষে যাচ্ছি ব্যাপারটা এমন না, আমরা মার্কেট স্ট্রাকচারের পক্ষে যাচ্ছি। আমরা মার্কেটে সব বাদ দিয়ে একদম সব ফেসগুলা, সব কন্ডিশন বাদ দিয়ে একদম বেস্ট কন্ডিশনটা খুঁজে বের করতেছি, আমরা ডিস্ট্রিবিউশন কন্ডিশন খুঁজে বের করতেছি, অ্যান্ড তার মধ্যে আবার আমরা মুভমেন্ট খুঁজে বের করতেছি, দেন আমরা ট্রেড করতেছি। জাস্ট ইমাজিন করেন কতটা ফিল্টার আমরা অ্যাড করতেছি অন্য 10টা ট্রেডারের থেকে। অন্য যে সাপ্রি ট্রেডার আছে যারা টিকটকে ভিডিও দেখে ট্রেড করতে আসে, যারা 10 মিনিটের ভিডিও দেখে মার্কেট আসে ট্রেড করতে, মার্কেটে ট্রেড শিখবে, মার্কেটে প্রফিটেবল হবে। এখন আপনারা ইমাজিন করেন যে আপনারা কোন সাপ্রি পজিশনে ছিলেন, খারাপভাবে নিয়েন না, কোন বাজে কোন সাপ্রি পজিশনে আপনারা ছিলেন যে আপনারা এগুলো কিছু জানতেন না, অথবা যারা জানতেন তারা আধা আধা জানতেন। মার্কেটে আপনারা ইমাজিন করতে পারবেন না, আপনারা জাস্ট চোখ বন্ধ করে গাধার মতন, আপনি গাধার মতন ট্রেড করি আমরা, যে কোনো মার্কেটের ফেজে যে কোনো কন্ডিশনে আমরা দুমদাম ট্রেড করে বসে থাকি। অথচ যারা প্রফেশনাল ট্রেডার, যারা ট্রেডটা বুঝে, যারা ইন্টেলিজেন্ট, যারা পারফর্ম আছে, তারা সব মার্কেটে ট্রেড করে না, এরকম বুঝে ম্যানিপুলেশন বাদ দিয়ে, সব বাদ দিয়ে শুধুমাত্র ডিস্ট্রিবিউশনে ট্রেড করে, তাও আবার ডিস্ট্রিবিউশনের মধ্যে শুধুমাত্র ইম্পালসিভ, কারেক্টিভ ট্রেড করে না তারা, কারেক্টিভ মুভমেন্টে তারা ট্রেড করে না, তারা শুধুমাত্র ইম্পালসিভ। মানে কতটা ফিল্টার তারা অ্যাড করে। এইয়া বড় একটা মার্কেটে প্রথমে এতটুকু কাটছে, লাস্টে এতটুকু বেস্ট পজিশনে গিয়ে তারা ট্রেড করে। তাহলে তাদের স্ট্র্যাটেজি কাজ করবে নাকি আপনার আমারটা কাজ করবে? এখন কি নিজের একটু গাধা মনে হইতেছে? আমারও এরকম মনে হইতো যখন আমি প্রথম শিখছিলাম, যে ভাই আমি তো গরু গাধার মতন ট্রেড করি। মার্কেটে তো ইনডেপথ আসলে যে এত কিছু, মার্কেটে যে এত ফিল্টার আছে, মার্কেটে যে এত কিছু ভেবে চিন্তে ট্রেড করতে হয়, আমি তো ভাই গরু গাধা, আমি তো মার্কেটে ঢুকেই ট্রেড করি। যদি আমি কথা 11টার সময় মার্কেটে ঢুকি, 11:10 মধ্যে আমার 20টা ট্রেড নেওয়া হয়ে যায়। আবার বলিয়েন না ভাই 10 মিনিটে 20টা কেমনে নিছেন, বুঝে নেন 20টা কেমনে নিছি। তো এইটাই, মার্কেটে আপনি যত ফিল্টার অ্যাড করতে পারবেন, যত বেস্ট কন্ডিশনে মার্কেটে অ্যাড করতে পারবেন, আপনার সব স্ট্র্যাটেজি কাজ করবে, ইজি কাজ করবে। প্রমাণ দেখাবো, ওকে আমি দেখাইতেছি। আপনি জানেন এখানে আপনার ইম্পালসিভ মুভমেন্টে আপনারা আপে ট্রেড করতে হবে। আপনি এখানে যে কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন, যে কোনো ট্রেন্ড লাইন, শিওর শট, ওকে ট্রেন্ড লাইন গেল, দেন আপনি অন্য স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন। ওকে, এনি অফ ইয়োর স্ট্র্যাটেজি আপনি অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো। লাইক কথা সবচেয়ে সিম্পলটা আমি ধরি, মার্কেটে ভলিউম ইনক্রিজ হয়েছে, শিওর শট,
ভলিউম ইনক্রিজ হয়েছে, শিওর শর্ট। ভলিউম ইনক্রিজ হয়েছে, শিওর শর্ট। ভলিউম ইনক্রিজ হয়েছে, শিওর শর্ট। ভলিউম ইনক্রিজ হয়েছে, এটা তো ডাউনের ভলিউম ইনক্রিজ হয়েছে, এটা ইনক্রিজ হয়েছে, এমটিজি শিওর শর্ট। এখান থেকে মার্কেট আবার অ্যাকুমুলেশনে চলে গেছে। এখান থেকে এই যে ফেজটা আছে যেখানে অ্যাকুমুলেশনে যায়নি, সব শিওর শর্ট। জাস্ট সিম্পল স্ট্র্যাটেজি ভাই, কোনো স্ট্র্যাটেজি না, জাস্ট ভলিউম দেখে ট্রেড করলাম তাও। এবার আপনি যদি স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন, লাইক ব্রেকআউট, শিওর শর্ট, উইক ব্রেকআউট, শিওর শর্ট, আর কিছু দেন আরো দেখাইতেছে আপনাদের আর কোন স্ট্র্যাটেজি। এখানে তো ছোট এই মুভমেন্টটা, দেন আমি আরো যদি অন্য মুভমেন্টটা আপনাদের দেখাই, আপনারা অবাক হয়ে যাবেন যে ভাই আমি এতদিন কি গরু গাধার মতন ট্রেড করতাম, মার্কেটে যে এত কিছু আছে আমি জানতামই না। এখানে জাস্ট দেখেন, শিওর শর্ট ট্রেন্ড লাইনে, শিওর শর্ট, শিওর শর্ট, ব্যাক টু ব্যাক শিওর শর্ট। কারণ কি, আমরা ডিস্ট্রিবিউশনে ট্রেড করতেছি, অ্যাকুমুলেশন, দেন মার্কেট আপে গেছে, ব্রেকআউট দিছে, দেন রিভার্স করছে, দেন লাস্ট হায়ার হাইরে ব্রেকআউট দিছে, আমাদের ট্রেন্ড কনফার্ম হয়েছে। আমরা জানি যে এটা হচ্ছে ইম্পালসিভ। সো ইম্পালসিভ জানার পরে আমরা এখানে জাস্ট আপে ট্রেড করছি, চোখ বন্ধ করে, আমাদের সব প্রফিট, সব প্রফিট, সব প্রফিট, এভরি সিঙ্গেল ট্রেড প্রফিট। আর বুঝতে পারছেন যে কেন আপনাদের অ্যাকুরেসি আসে না? স্ট্র্যাটেজি সেম, আপনিও ইউজ করতেছেন, আমিও ইউজ করতেছি, আবার বড় বড় ট্রেডারও ইউজ করতেছে। আমরা যখন বিভিন্ন বাইরের দেশে পডকাস্টে শুনি যে বড় বড় ট্রেডাররা সাবঅর্ডিনেশন ট্রেড করে, ট্রেন্ড লাইনে ট্রেড করে, আমরা ভাবি যে ভাই এরা হয়তো জ্ঞান দিতেছে, এরা আসলে করে না নিজেরা, বাট তারা করে, অবভিয়াসলি তারা করে। বাট তারা এরকম মার্কেটের সঠিক ফেস খুঁজে, মার্কেটের সঠিক কন্ডিশন বুঝে তারপরে ট্রেড করে। আমার আপনার মতন গরুর গাথার মতন মার্কেটে ঢুকেই ট্রেড করে না, বুঝতে পারছেন? অ্যান্ড এটা হইতেছে মূলত সাপ্লাই ডিমান্ডের একদম পুরা বাপ মা অবস্থা। আই থিঙ্ক ভিডিওটা অনেক লং হয়ে গেছে অলরেডি, সো আমরা আজকে হয়তো আর অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে কথা বলতে পারবো না, কারণ এমনিতে আমার কষ্ট হয়ে গেছে বলতে বলতে, প্লাস যদি আরো বেশি আমি ইনফরমেশন আজকে ভিডিওতে দিই, সব আপনারা মিক্স করে ফেলবেন। এখন যা শেখাইছি এইটা যদি আপনারা, আপনাদের মধ্যে যারা, আমি জানি 100 জন ভিডিও দেখলে 10 জন ইমপ্লিমেন্ট করতে পারবেন, বাকিরা হয় স্কিপ করবে, না হলে মানে এত কঠিন জিনিস শিখতে চাবে না, তারা সারা জীবন ওই সিগন্যালের পিছনে ঘুরবে। বাট এইগুলো যদি শিখতে পারেন, আপনারা জীবনে কিছুই লাগবে না। আপনি জাস্ট মার্কেটটা পুরো দেখেন, মার্কেটটা এখন দেখলে আপনি সব বুঝে ফেলবেন মার্কেটে কি চলতেছে। জাস্ট দেখেন আপনি মার্কেটে, যদি আমি দুমদাম অ্যানালাইসিস করে আপনারা দেখাই, এখানে আমাদের মার্কেটে ইয়ে চলছে, রেঞ্জিং চলছে, দেন এখানে ব্রেকআউট আসছে, ব্রেকআউট আসার পরে লাস্ট লোয়ার লোটারে যেই ব্রেক করছে, দেন মার্কেটে ডাউন ট্রেন্ড কনফার্ম হয়েছে, মার্কেট এখান থেকে ডাউন গেছে, আবার এখানে মার্কেট রেঞ্জিং এ চলে গেছে, দেন মার্কেট আবার ব্রেকআউট আসছে, ব্রেকআউট আসার পরে লাস্ট যে হায়ার হাই আছে ওইটারে মার্কেট ব্রেক করতে পারে নাই, তার মানে এটা হচ্ছে ম্যানিপুলেশন। যেহেতু ব্রেক করতে পারে নাই, তার মানে এটা হইতেছে ম্যানিপুলেশন। এখান থেকে মার্কেট আপে যাবে না, এখান থেকে মার্কেট ডাউন যাবে, ডাউনে চলে আসে। দেন আবার এখানে মার্কেট রেঞ্জিং এ চলে আসে, রেঞ্জিং এর পরে মার্কেট ব্রেকআউট আসছে, ব্রেকআউট আসার পরে লাস্টে লোয়ার হায়ার হাইটা আছে ওইটারে যে এখানে ব্রেক দিছে, এই যে পজিশনে ব্রেক দিছে, আপনারা বুঝতে পারছেন মার্কেট আপে যাবে। দেখেন মার্কেট আপে চলে গেছে। নট অনলি সে বাইনারি, আপনারা ফরেক্সেও এই জিনিস ইউজ করতে পারবেন, হিউজ প্রফিট করতে পারবেন। আপনারা একদম মার্কেটে ইন ডেপথে নিয়ে চলে গেছি আমি, মার্কেটের মধ্যে কি চলতেছে এটা আপনাদের এখন আমি দেখাই দিয়ে দিছি। এবার জাস্ট শুধু প্রফিট করেন, প্র্যাকটিস করেন, দেন প্রফিট ইজিলি হবে। অ্যান্ড এখনো আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস বাকি, প্র্যাকটিক্যাল ক্লাস হইলে আপনারা আরো বুঝতে পারবেন। আশা করি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সবাই একদম ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। অ্যান্ড এই ভিডিওর মধ্যে আমি চাইছিলাম যে ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড অর্ডার ব্লক এইটাও কভার করার জন্য, বাট ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, অ্যান্ড এটা আমরা ট্রাই করবো পরবর্তী পার্টের মধ্যে কভার করার জন্য। প্লাস এই ভিডিও যে প্র্যাকটিক্যাল পার্টটা আছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, অর্থাৎ যেভাবে আপনারা মার্কেটে এইগুলারে ইমপ্লিমেন্ট করতে পারবেন, অর্থাৎ আমি লাইভে ট্রেড করে দেখাবো যে কীভাবে আপনারা একটার পর একটা ইমপ্লিমেন্টের মাধ্যমে একদম বলা যায় 95% অ্যাকুরেসি অবধি আপনার অ্যাকুরেসিটারে ইনক্রিজ করতে পারবেন। সেই
সেটা ইনশাল্লাহ পরবর্তী পার্টে দেখাবো। তো এটা হবে মোস্ট ইন্টারেস্টিং। অ্যান্ড এখনও আপনারা যদি ট্রেড করেন অনেক অ্যাকুরেসি পাবেন ইনশাল্লাহ। এখনই যদি যান মার্কেটে আপনারা মিনিমাম 80 to 90% অ্যাকুরেসি ইজিলি পাবেন। অ্যান্ড প্র্যাকটিক্যাল ক্লাসটা হইলে তো ভাই কোনো কথাই নেই, আপনারা তো উড়াধুরা প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। বাট মনে রাখবেন, একবার ভিডিও দেখে আপনারা সব নলেজ মাথার মধ্যে গ্যাদার করতে পারবেন না। আমার 5 বছরের এক্সপিরিয়েন্স যদি চান আপনি 5 মিনিটে শিখে ফেলবেন, এটা কিন্তু পসিবল না। তো ভিডিওটা বারবার দেখবেন অ্যান্ড অবশ্যই নোট করবেন। আমি বারবার এই কথাটা বলতেছি কারণ আমি নিজে এখন অবধি নোট নিয়ে বসি জাস্ট ফর কনফিডেন্স। সো আপনারা এই জিনিসটা ট্রাই করবেন। বাকি কারো কোনো কোয়েশ্চেন থাকলে জাস্ট ট্রেডার এফএক্স অফিসিয়াল আমাদের যে টেলিগ্রাম আইডি আছে ওইখানে মেসেজে দিবেন। অ্যান্ড টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখানে মাস্ট বি জয়েন থাকবেন। কারণ এই যে পিডিএফ যা স্ক্রিনশট এবং পরবর্তী পার্টগুলোর আপডেট ওইখানে ইনশাল্লাহ আপলোড করে দেওয়া হবে। অ্যান্ড অলসো আপনারা কমেন্ট করে দিতে পারেন যে কোন পার্টটা আপনার বেশি পছন্দ হয়েছে, কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও কমেন্ট করতে পারেন। প্লাস প্রতিদিন রাত 10টার সময় যেহেতু লাইভে আসতেছি ওইখানেও আপনারা সরাসরি আমাদেরকে কোয়েশ্চেন করতে পারেন। অ্যান্ড এই স্ট্র্যাটেজিগুলোই ব্যবহার করে মূলত আমরা লাইভে ট্রেড করবো ইনশাল্লাহ। অ্যান্ড বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। সবাই দ্রুত কমেন্ট করেন, আপনাদের কমেন্ট অ্যান্ড লাইক দেখে ইনশাল্লাহ পরবর্তী পার্ট আপলোড করা হবে। আল্লাহ হাফেজ, গুড বাই।